সমস্যা নেই। তোমাকে বাড়তি একটা কোশ্চেন এটাই হতে পারে যে আপনি টিচিং লাইনেই কেন অ্যাপ্লাই করলেন না। হতে পারে যে সেন্ট্রালে যে এইগুলো আছে, সেন্ট্রাল স্কুলগুলো আছে, সেটা আমার যে কোয়ালিটি তাতে ওগুলো অতটা আমার কোয়ালিটির সঙ্গে সেগুলো কি ম্যাচ করে না। লোকের চেষ্টা করেছে কিন্তু হয়নি। ঠিক আছে, বরঞ্চ এটা বলতে পারলে ভালো হবে। জিজ্ঞেস তোমাকে করবি যে আপনি টিচিং থেকে টিচিং লাইনে যাচ্ছেন না কেন, তুমি এটা বলবে যে আজকে তো হাল তো সবাই জানে, সেটাকে গুছিয়ে বলবে। অনেক হড়বড় করে করার দরকার নেই, গুছিয়ে বলবে জিনিসটা যাতে মনে হয় যে এর বাক শৈলীও আছে। প্রত্যেকটা জিনিস কিন্তু ওনারা লক্ষ্য করবে। তুমি কত সুন্দরভাবে গুছিয়ে বলছো, তুমি কত নম্রভাবে বলছো, তোমার মধ্যে হারিয়ে আছে কিনা, তুমি কতটা পেশেন্স আছো, সবকিছু তোমার কথার মধ্যে দিয়ে প্রকাশ পাবে। তুমি কতটা নিজেকে হোল্ড রাখতে পারছো, মানে কনফিডেন্সটাকে ধরে রেখে কথাটা বলতে পারছো। অনেকে মনে হচ্ছে বলে ফেললে মনে হয়ে গেল না, জিনিসটা বলার সঙ্গে যাকে বললাম সেই জন্য তার বোধগম্য হয়, তোমার মেসেজটা যেন ক্লিয়ারলি তারপরে যায়, সেটা হচ্ছে পাবলিক স্পিকিং এর মেন বিষয়। বোঝাতে পারলাম যেটা এটা করলে এটা আসবে, আর ওটা যদি কাউন্টার বলো তো তোমার প্লাস পয়েন্ট আছে, প্রত্যেকটা প্লাস পয়েন্ট নেবে যেটা তোমার দরকার আছে, যেটা তোমার নেই সেটা বলবে না। এবার চলে গেল ওয়াই প্রেফার দিস জব। তোমাদের উত্তরটা শুনি কি জন্য এই জবটা চাও, তোমার কি চলবে, কি জন্য এই জবটাতে আসতে যাবো, তোমার প্যাশন আছে না, তোমাদের কনসেপ্ট এই কোশ্চেনটা করবে। যদিও আমি এখানে একটা বানিয়েছি, এখানে অনেক কোশ্চেন না করতে পারে, এত টাইমও না দিতে পারে, বাট নিজে প্রিপারেশন সব লেভেলে থাকলে, নিজে কি ধরনের কোশ্চেন হতে পারে সেটার জন্য অ্যাকচুয়ালি প্রিপেয়ার থাকলে তাহলে কিন্তু কনফিডেন্স হারায় না, লুজ কনফিডেন্স হয়। অনেক সময় এরকম হয় যে ইন্টারভিউতে তুমি প্রিপারেশন করে গেছো, বাট একটা বাইরের কোশ্চেন করেছে, তুমি পারছো না, পুরো মুখ চোখ ফুটিয়ে যায়, হয়তো আগত যা কোশ্চেন করছে সেটাও পারছো না, এরকম তুমি এই জবটাকে কেন করো? বলছিলাম যে প্রথমে গিয়ে দেখা গেলো 2-3টা কোশ্চেন পারলাম না স্যার, কোনো কারণ অনেক সময় তো হয় স্যার, হতেই পারে। তোমাকে ওরকম কোশ্চেন করবে না, তোমাকে নর্মালি জিজ্ঞেস করবে তোমার নাম কি, এই যারাও তো পারে। তবে আর একটা জিনিস বলি, সাইকোলজি বলি, যারা প্রথম দিকের ইন্টারভিউতে যাবে, ধরো ইন্টারভিউ 10টা থেকে শুরু করছে, 10টা থেকে 11টা অবধি তারা করবে, তাদের কিন্তু নাম্বার অফ কোশ্চেন অনেক বেড়ে যাবে, তাদের কিন্তু কোশ্চেন বেশি হবে, কারণ ওই সময় ফুল অফ এনার্জিতে থাকবে, পুরো অ্যাক্টিভ মুডে থাকবে, ফলে কোশ্চেন টাইম কিন্তু অনেক বেড়ে যাবে, মানে একটু বেড়ে যাবে তুলনামূলক। এবার যারা ধরো পেছনের দিকে আছে, কোশ্চেন করতে 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 এক্সস্টেড হয়ে গেছে, তখন আর কত পেশেন্স থাকে না, তখন 2-4টা কোশ্চেন উঠেই ঠিক আছে আসে। ফলে যারা প্রথম দিকে ইন্টারভিউ করেছে কিন্তু অনেক কোশ্চেন ফেস করতে হয় ন্যাচারালি। একই জবে হয়তো তোমাকে 10 মিনিট ধরে ঘাটাচ্ছে, হয়তো 2-3 মিনিট ছেড়ে দেবে। তো এবার বলি কেন তোমরা জবটাকে প্রেফার করছো না, এই জবটাকেই আসতে চাচ্ছ? আমার আর্থিক অবস্থা একটু খারাপ চলছে, তো এই মুহূর্তে আমার সরকারি জব পুলিশ, এখন তো সব পুলিশের ডব্লিউপিরই যত আর কি সমস্ত চাকরিগুলো বন্ধ হয়ে গেছে, আর এই আবগারি দপ্তর একটা ভালো প্রমোশন ভালো হবে, এখানকার তাহলে প্রমোশন করলে যত তখন কিন্তু কোশ্চেন করবে, তোমাকে ট্রিক পেলেই কোশ্চেন করবে। প্রমোশন পলিসি কি আছে তাহলে আপনি জানেন? এই প্রমোশন পলিসি তোমার লেভেল থেকে হায়ার কি আছে, মানে যেটাকে বলে হায়ার, হায়ারটা জানো না? হায়ারটা লিখে নিই, বুঝতে পারছো? Deputy Collector of Excise, Superintendent of Excise, তারপরে আছে Additional Superintendent of Excise বা Joint Commissioner, তারপরে আছে Assistant Commissioner of Excise, তারপরে Additional Commissioner of Excise, তারপরে Commissioner of Excise।
এবার কমিশনের এক্সারসাইজ কি আছে? মিডিল এবার বলে অনেকে এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি আবেগের বসে করে, আমি এই উত্তরটাকে বলেছি যে ওয়াই ডু ইউ প্রেফার দিস জব, তুমি এই জবটাকে কেন প্রেফার করছো? তার এই সিচুয়েশন সিম্পল উত্তর, অনেকে বলতে যাবে না স্যার এই জবটার জন্যই আমি তৈরি হয়েছি, বা এই জবটা আমি অনেকদিন থেকে ভাবতাম, অনেকদিন ধরেই ভাবতাম যে আমি এই জবটা করবো, এটা আমার ড্রিম জব। এগুলো কমপ্লিটলি আশায় গল্প, কমপ্লিটলি হচ্ছে একদম একদম আউটরাইট লাই, মানে যেই লাইয়ের কোনো মানে ভিত্তি নেই, ঠিক আছে? মানে এগুলো করা মানে নিজেকে আশার পাত্র ওখানে করে দেওয়া। এরকম অনেকেই করে এবং তাদেরকে নিয়ে মকারিও করে, কোনো বলারই দরকার নেই। সমস্ত কোশ্চেন যে ফ্রেশ একটাই এখানে সাফিসিয়েন্ট উত্তর যে আমি স্যার গভর্নমেন্ট জব প্রেফার করছি। গভর্নমেন্ট জব কোন একটা বলি, আমার ব্যক্তিগত আছে পার্সিউ করা ব্যক্তিগত ইয়ে আছে, ডব্লিউবিসিএস বা আরো অন্য কিছু, ডব্লিউবিসিএস বা কমিউনিসিএস বলতে। কিন্তু স্যার যে কোনো জায়গায় যেতে গেলে স্টেপিং স্টোন, আমি কোন স্টেপে পা দিয়ে সেই জায়গায় যাবো। আমার যা ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড, তাতে ফ্যামিলির সঙ্গে পড়াশোনার অ্যাসিস্ট্যান্স না পেলে আমি এটা দীর্ঘদিন ধরে রাখতে পারবো। এই মুহূর্তে আমার মনে হয় কোনো একটা জব সিকিউর করাই মানে বেশি আমার ড্রিমটাকে পূরণ করতে গেলে বেশি দরকার। তো সেই প্রেক্ষাপটে স্যার এই জবটাকে প্রেফার করছি, সঙ্গে জবের সঙ্গে পড়াশোনাটাকেও চালিয়ে যাওয়া যাবে, যাতে করে আমি আমার ড্রিম জবটাকে অ্যাচিভ করতে পারি। সেই জন্য স্যার এটাকে আমি করছি। ঠিক আছে, আমার মনে হয় আশারে গল্প কোনো লাভ নেই, জাস্ট দি রিয়ালিটি। ওনারা অনেক বেশি রিয়াল, আমাদের অনেক বেশি রিয়াল। কখনো এরকম মানে থাকছে উনি জানে না আমি জানি, ওনারা একটা বোকা বানাতো, এগুলো অ্যাকচুয়ালি ফল তোমার মুখে বলে দিতে পারবে না যে তুমি মিথ্যা কথা বলছো। তারপরে তোমাকে এমন একটা অপার কোশ্চেন করবে, তখন তার পুরো লুজ মোশন হয়ে যাবে, পুরো লুজ হয়ে যাবে কনফিডেন্স, তুমি ওদের কাছে স্যারেন্ডার হয়ে যাবে। সেটা কিন্তু আরো এটাই হচ্ছে সাফিসিয়েন্ট উত্তর যে এই সিচুয়েশনে জব সিকিউর করাই হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি, যাতে করে আমি আমার ফ্যামিলি এবং পড়াটাকে কন্টিনিউ করে যেতে পারি আমার যে ব্যাকগ্রাউন্ড। তো সেক্ষেত্রে এই জবে আমি যদি জয়েন করি, তাতে আমার পড়াশুনো এবং আমার কাজটাকে আমি প্যারালালি করতে পারবো। সেই দিক থেকে এটা আমার কাছে সুইট করে, মানে স্যুট করে আর কি এই জব। সেই জন্য অবশ্যই যে কোনো প্রত্যেকটা মানুষেরই ধারণা হচ্ছে আমি যা আছি তার বেটার। কেউ বলতে পারে না যে আমি যা আছি সেখানেই থাকবো বা তার থেকে ডিজোভেট করবো, কেউ বলতে পারে না। সবসময় বলবো স্যার প্রত্যেকটা মানুষই তার জীবনের উন্নতি চায়, আরো বেটার প্লেস, বেটার পজিশন, বেটার ফিনান্সিয়াল সিকিউর। তুমি যখন বেটার জবে যাবে, বেটার লাইফস্টাইল, মানে বেটার ফার্স্ট অফ অল বেটার তুমি যে জবটা করছো তার যে স্ট্যাটাস হাই হবে, তোমার কাজের এরিয়া অনেক বেড়ে যাবে, তোমার রেসপেক্ট, সোশ্যাল রেসপেক্ট অনেক বেড়ে যাবে, সঙ্গে ফিনান্সিয়াল সাপোর্ট, ফিনান্সিয়াল যে স্যালারি সেটা অনেক বেড়ে যাবে। তো এই সবটাই প্রত্যেকটা মানুষ জব করে কেন? তিনটে জিনিসের জন্য। এক হচ্ছে স্ট্যাটাস, সোশ্যাল স্ট্যাটাস। সেকেন্ড হচ্ছে তোমার জব স্ট্যাটাস, তুমি যে লেভেলের জব করছো। ফিনান্সিয়াল, আর কিছু নেই এর বাইরে। বি রিয়াল। আমি যাবো না, ওনারাও বলতে পারবে না, ওনারাও যদি ওনারা কেন, প্রত্যেকটা মানুষ, আমি যদি আমার হায়ার কোর্স পাই তাহলে তো প্রমোশন পলিসি থাকতে হবে, প্রমোশনই মানুষ নিতে না, এটা কি হয়? সবসময় বেটার জব করি, যে কোনো, নট অনলি এক্সারসাইজের ফিল্ড, আউটসাইড ফিল্ড। তাহলে জবের বিষয়টা চলে গেল। এদের একটা কোশ্চেন করবে, যেমন ওই যেমন এই আরো জায়গা আরো থেকে আছে, এই যেমন পুরোনো স্টুডেন্ট, তোমার কিন্তু বিটেক থেকে কোশ্চেন করবে, কিন্তু খুব ভালো করে কিন্তু করবে। ওই যেমন ডাব্লিউ কতগুলো বিটেকের ইয়ে আছে, মানে আইআইটি আছে। আইআইটি রিসেন্টলি কোন দেশের সঙ্গে ভারতের একটা ট্রিটি হতে যাচ্ছে যে আউটসাইড ইন্ডিয়া ভারত আইআইটি ইয়ে করবে, তোমার ক্যাম্পাস করবে। যেমন কয়েকটা ইউরোপিয়ান কান্ট্রি খুব ইয়ে করেছে, যেমন ব্রিটেনের সঙ্গে ভারতের মনে একটা চুক্তি হয়ে গেছে, ব্রিটেনে আইআইটি করবে। এর যেমন ডাব্লিউপি কনস্টেবল দেওয়া আছে, মাস্টার করে আসবে। তো যদি প্রশ্নটা আসে, যেটা আমি এদেরকে বলেছি, কনস্টেবলে যদি ডাব্লিউপি কনস্টেবলটা পেয়ে যাও, তাহলে তুমি কি ডিপার্টমেন্টে থাকবে
এই কনস্টেবলে এক্সাইজ কনস্টেবলে থাকবে না তুমি ডাব্লিউপি কনস্টেবলে চলে যাবে? না না, অবশ্যই এখানেই বেটার আছে। ওদেরকে ওটা বলছে এটাই এই যে আমাদের আমাদের ফিউচারে আরো কোনো পরীক্ষা দেওয়া আছে কলেজে আরো কোনো পরীক্ষা দেওয়া আছে তাহলে যদি হ্যাঁ আছে আমি সুপারভাইজার অপারেটরে পাস হয়ে যাচ্ছি তাহলে জিজ্ঞেস করলে তাহলে ঠিক আছে, অত মানে অত ঘাটাবে না তোমাকে, ও জিজ্ঞেস করতেই পারে তোমার কোয়ালিটিকে অ্যানালাইজ করার জন্য, কিন্তু তাতে খুব একটা সমস্যার কোনো কারণ নেই। যেটা যে আমি কারণ প্যারালি তুমি যেটা করছো সেটা কোনো আনইউজুয়াল ব্যাপার না, সবাই একই জিনিসই করছে, একটা জিনিস নিয়ে বসে থাকতে আসতে চললেও, ঠিক আছে? তো সেটা ন্যাচারালি ব্যাপার। এবার জিজ্ঞেস করবে নলেজ অফ দ্য লোকাল এরিয়া, তোমার এখানে ডিএম, এসডিও, এসপি, ডিস্ট্রিক্ট জাজ, সিএমও কে আছে, এই নামগুলো ভালো করে লিখবে, ঠিক আছে? এবার জিজ্ঞেস করে যে তুমি আজকে কটা বকি আছে, কি কি বলো? আটটাই এবার ডিপে গেলে এই তিনটে নদী সম্পর্কে দেখে নেবে একটু, আমি যদি বলছি না, আরো একটু ভালো যদি জানতে চাই এই নদীগুলো ডিটেলস একটু জেনে নেবে। আমাকে জিজ্ঞেস করেছে একটা ইন্টারভিউ, আমি বলেছিলাম পুনর্ভবা পূর্ণ বাবা বলেছিলাম, আমাকে জিজ্ঞেস করেছিল যে পূর্ণ বাবা আর পুনর্ভবার মধ্যে তফাৎ, পূর্ণ মানে পরিপূর্ণ আর পূর্ণ মানে আবার, ভবা থেকে জিজ্ঞেস করবে না তো ভেতরে করে টাইম এবার জিজ্ঞেস করতে পারে কটা মিউনিসিপ্যালিটি আছে, মিউনিসিপ্যাল ইলেকশন রিসেন্টলি, এবার বলবে যে আপনার তো লোকাল মিউনিসিপ্যালিটি বালুঘাট, কি কি তিনটে মিউনিসিপ্যালিটি বলবে, জিজ্ঞেস করে কটা কটা করে ইয়ে আছে, ওয়ার্ড আছে একটা মিউনিসিপ্যালিটি, বালুঘাটে যেমন 25টা, গঙ্গারামপুরে 18টা, আর বুনিয়াদপুরে সম্ভবত 6টা, আমি যেটা ঠিক শিওর নয়, ঠিক আছে? এবার যেহেতু পঞ্চায়েত করা আছে, এটা কিন্তু ফান্ডামেন্টাল কোশ্চেন, মানে পঞ্চায়েত সম্ভবত 62, এটা ছিল 62, এখন সম্ভবত 62, আমি নট শিওর, কিন্তু একটু দেখেন 61 হতে পারে বা 62 হতে পারে, বেশি দেখে নিন। দক্ষিণ দিনাজপুর টোটাল পঞ্চায়েত, দক্ষিণ দিনাজপুরের আবগারি তো মানে সার্কেল একটা না 6টা সার্কেল, দক্ষিণ দিনাজপুরে এক্সাইজের সার্কেল করে, যদি বলে যে দক্ষিণ দিনাজপুরে এক্সাইজের এটা কি আছে, প্রথমে বলবে প্রথমে সুপারিনটেন্ডেন্ট অফ এক্সাইজ, সুপারিনটেন্ডেন্ট অফ এক্সাইজ কে আছে বর্তমানে, যিনি আছেন শরৎচন্দ্র মিশ্র, আমাদের যিনি এসি, মানে সঙ্গে বলা এসি, তার নিচে আছে সুপারিনটেন্ডেন্ট অফ এক্সাইজ, এক্সাইজ ডিস্ট্রিক্ট, দক্ষিণ দিনাজপুর এক্সাইজ ডিস্ট্রিক্ট। এবার জিজ্ঞেস করতে পারে কয়টা এক্সাইজ ডিস্ট্রিক্ট আছে, ওটা পশ্চিমবঙ্গে 36, 36 33টা হ্যাঁ 33টা কোথাও 33টা আমি তো সকালে আমাদের এই অ্যালোটমেন্ট আমি দেখলাম 36টা আমাদের এসপি হচ্ছে শরৎচন্দ্র মিশ্র, তাই তো? এসপি নয়, এসপি সুপারিনটেন্ডেন্ট অফ হ্যাঁ এক্সাইজ এক্সাইজ শরৎচন্দ্র মিশ্র। এবার একটা এক্সাইজ ডিস্ট্রিক্টে কয়েকটা রেঞ্জে ভাগ, রেঞ্জ আমাদের দক্ষিণ দিনাজপুরে দুটো রেঞ্জ, সদর রেঞ্জ আর গঙ্গারামপুর রেঞ্জ। কি বালুঘাটের হচ্ছে না, সদর রেঞ্জ আর গঙ্গারামপুর রেঞ্জ। আচ্ছা আচ্ছা সদর রেঞ্জ যিনি হেড, সদর রেঞ্জের যিনি থাকেন, সদর রেঞ্জের যিনি আছেন ডেপুটি এক্সাইজ কালেক্টর, ওনার নাম হচ্ছে অমিত দাস। আচ্ছা আচ্ছা সদর রেঞ্জ আর হচ্ছে গঙ্গারামপুর রেঞ্জ, সদর রেঞ্জে হেড কে আছে? সদর রেঞ্জের যিনি ডেপুটি এক্সাইজ কালেক্টর হচ্ছেন অমিত দাস, এক্সাইজ কালেক্টরের নাম হচ্ছে অমিত দাস। ডেপুটি এক্সাইজ কালেক্টর। আর কি নাম হলো? অমিত দাস না? অমিত দাস। আর যিনি গঙ্গারামপুরে আছেন ওনার নাম হচ্ছে সঞ্জীব সুব্বা, সঞ্জীব সুব্বা, সঞ্জীব সুব্বা। সুব্বা এবার রেঞ্জকে ভাগ করছে কয়েকটা সার্কেল, যেমন সদর রেঞ্জকে 3টে সার্কেল, কুমারগঞ্জ সার্কেল, সদর সার্কেল আর তপন সার্কেল। সদর রেঞ্জে 3000 কি বলে? সদর সার্কেল, কি কি আছে? কুমারগঞ্জ সার্কেল, আচ্ছা তপন সার্কেল। কুমারগঞ্জ, তপন আর একটা সদর নিজে, সদর, কুমারগঞ্জ আর তপন।
সদর কুমারগঞ্জ আর তপন আছে এই তিনটে সার্কেল সার্কেল মিলে সদর রেঞ্জ সদরে। আর গঙ্গারামপুর গঙ্গারামপুর হচ্ছে গঙ্গারামপুর, পুণ্যাটপুর আর হচ্ছে কুশমন্ডি। গঙ্গারামপুর, কুশমন্ডি আর বুনিয়াদপুর। আর আছে বুনিয়াদপুর। আচ্ছা একটা প্রশ্ন ছিল আমার যে পশ্চিমবঙ্গে কি কোনো শুধুমাত্র মহিলাদের তোমাদের আমি জিজ্ঞেস করছি, আমাদের এক্সাইজ ডিপার্টমেন্টের ভেতরে প্রশ্ন জিজ্ঞেস করবো, এটা আমি করবেন না, কারণ তোমাদের স্টুডেন্টরা টিআরবি করছে তো তার ভেতরে আমি জানি না। মানে আমাদের এক্সাইজ ডিপার্টমেন্টের ভেতরের ব্যাপার ওরা জানে না, ওরা প্যারালালি যা হয় আর কি as usual, সেগুলি জাস্ট হেডস দিস ডিপার্টমেন্টের কিংবা ডেপুটি এক্সাইজ দিয়ে একটু মোটামুটি জানে। স্যার, আচ্ছা, ডেপুটি এক্সাইজ কালেক্টর আবগারি ডিপার্টমেন্টে গোটা পশ্চিমবঙ্গের মধ্যে কোনো কি শুধুমাত্র মহিলা দ্বারা পরিচালিত কোনো সার্কেল আছে? আর টোটাল নাম্বার অফ সার্কেল রেঞ্জ আর যেটা অ্যাকচুয়ালি যেটা গুগলে যারা সার্চ করে যেটা কি কোনো এলিজিবল হবে? যেটা আছে সাইজ দিয়ে দেবো তাহলে। আর রেঞ্জ 87। গুগল থেকে কিছু নেই ডিস্ট্রিক্টে তো 33টা। অ্যাকর্ডিং টু গুগলে তো ঠিক আছে। এটা তো বলা যায় না, ওদের ওনারা যেটা বলছে গুগলে সবসময় আপডেট থাকে। আমাদের আপ্লাই থেকে দেখা, ঠিক আছে এই ইনফরমেশনটা আমি তোমাদের পরে আবার এইভাবে পাবো না, সাইডে গিয়ে ওদের আমি ডিরেক্টরের সাইডে গিয়ে কি পাবো ওখানে? ডিরেক্টরে আমি কালকে পিডিএফটা ডাউনলোড করলাম, পড়া হয়নি পুরোটা। এক্সাইজ অফিসার মানে ওখানে ডিরেক্টরের সাইড দেখতে পাবে, আপ্লাই সাইডটা দেখতে পাবে, দেখে নেবে। ঠিক আছে, আমি এটা দেখে নেবো কটা রেঞ্জ আছে সার্কেল আছে। এত জিজ্ঞেস করবে না, এত জিজ্ঞেস করার কথা নয়। টিআরবি থেকে নিচ্ছে তো তোমাদেরকে তারপরে আমাদের সার্কুলার হেড অফিসার ইনচার্জ অফ এক্সাইজ। এবার জিজ্ঞেস করবে ব্লক কয়টা আছে, পঞ্চায়েত কটা আছে বলে দিই। ফেমাস টুরিস্ট স্পট, করে ফেমাস টুরিস্ট স্পট কি আছে? আমাদের দক্ষিণ দিনাজপুরে খুব বেশি টুরিস্ট মানে রিসোর্সের অবজেক্ট খুব একটা বেশি নেই। কয়েকটা আছে, যেমন বলতে পারো যে বানগড় আছে, সার্কেলের তো অফিসার ইনচার্জ অফিসার ইনচার্জ, তপন দিঘি যেখানে গভর্নমেন্টের কিছু অ্যালোকেশন পেয়ে নতুন করে একটা পুলিশ হাত করার চেষ্টা চলছে, তার কনস্ট্রাকশন আন্ডার কনস্ট্রাকশন চলছে। এছাড়া মহিপাল দিকে স্যার বলেন। মহিপাল দিঘি, হল দিঘি, কাল দিঘি, এটা একটা ট্রেডিশনাল ব্যাপার। মহিপাল দিঘি তুমি বলতে পারো ফেমাস এরকম নয়। হ্যাঁ, দিঘিটা তুমি বলতে পারো যে দিঘি একটা স্টেশন আছে যেখানে এক্সপোর্ট ইম্পোর্ট হয়, সেই প্রেক্ষাপটে এটা আর একটা বলতে পারো যে হরিরামপুর ব্লকের গৌর দিঘি সমীর বাইরে আছে, যেটা একটা টুরিস্ট স্পট হিসেবে পরিচিত। জানো সুযোগ কথিত আছে যে এখানে 12 বছর বনমাদের এক বছর অজ্ঞাতবাসের সময় অংশমণ্ডপ এখানে অস্ত্রসাধের অস্ত্র অজ্ঞাতবাসে গেছে, কথিত আছে। কথাটাই বলবো, আর কিছু নেই, না থাকে কারেন্ট ম্যাটার্স থেকে জিজ্ঞেস করতেই পারে রাশিয়ার প্রেসিডেন্টের নাম কি, রাশিয়ার রাজধানী কোথায়, রাশিয়ার পয়সার নাম খুব তাড়াতাড়ি হয়ে গেল ওয়ারটা ইউক্রেন রাশিয়া। হ্যাঁ, ওইটা থেকেই তো জিজ্ঞেস করবে, ওই করতে পারে। সবচেয়ে হট টপিক ঠিক আছে, কতদিন কবে ফার্স্ট অ্যাটাকটা কবে হয়েছিল, অ্যাটাক কবে হয়েছে? 24শে ফেব্রুয়ারি। ভালো করে ধরে যাবে, ভুল গেল না। এটা সেটাই হট টপিক, খুব গোটা বিশ্ব এটা নিয়ে আছে। বলতে পারে ন্যাটো কি, বিশ্বকাপ প্রতিষ্ঠা করেছিল 1949 সালে 4 ন্যাটো হেডকোয়ার্টার কোথায়, ন্যাটোর চিফ কে আছে, সেভারাল কোশ্চেন হতে পারে। আমি জাস্ট টপিক থেকে বলছি। রাশিয়া ইউক্রেন ওয়ার, অ্যাবাউট রাশিয়ার সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, অ্যাবাউট ইউক্রেন সম্পর্কে জিজ্ঞেস করতে পারে। কোন দেশ করে রুটি ঝুড়ি, ইউক্রেন থেকে রুটি ছাড়া কি কি মানে গম ছাড়া কি কি প্রচুর পরিমাণে ওয়ার্ল্ডে এক্সপোর্ট করে তারা, এই জিনিসগুলো দেখে নেবে। ঠিক আছে, এবার
এবার রাশিয়ার সঙ্গে ভারতের একটা আছে, একটা মিসাইল ডিফেন্স সিস্টেম, সেটার নাম এগুলো জিজ্ঞেস করবে না, বাট নিজেদের ডিফেন্সের জন্য এগুলো সবচেয়ে জানা ভালো। এটা জিজ্ঞেস করতে পারে রিসেন্টলি ক্যালামিটিটাও যেহেতু ঘটেছে, ব্রহ্মস মিসাইল কোন কোন দেশের জয়েন্ট ভেঞ্চার, তার ব্রহ্মস এই নামগুলো কোথা থেকে এসেছে, ঠিক আছে? কারণ এটা ইম্পর্টেন্ট এই কারণে রাশিয়ার সঙ্গে রাশিয়ার ইউনিটি হওয়াটা হয়ে আছে। 2 নম্বর কথা, আন্দামান নিকোবর আমাদের যে মাল্টি কমান্ড, ইন্ডিয়াতে একটাই মাল্টি কমান্ড আছে। মাল্টি কমান্ড মানে হচ্ছে যেখানে একজন কমান্ডার ইন চিফ থাকে, যার আন্ডারে আর্মি চিফ, নাভাল চিফ এবং এয়ারফোর্স তিনি একাই কন্ট্রোল করেন। এটা হচ্ছে জয়েন্ট মাল্টি কমান্ড। তো আন্দামান নিকোবর যে কমান্ড আছে সেটা হচ্ছে মাল্টি কমান্ড। তো ওখান থেকে একটা মিসফায়ার হয়ে চলে গেছিল, পাকিস্তানে হিট করে বসে, সেটা নিয়ে দুই দেশের মধ্যে বেশ ভালো রকমই তর্জমা হয়েছিল, ব্রাহ্মস মিসাইল। তো ব্রাহ্মস এই নামটা এসছে রাশিয়া আর ইন্ডিয়ার দুটো নদী থেকে। ব্রাহ্মস এসছে ভারতের ব্রহ্মপুত্র, আর মস্কোভা হচ্ছে একটা রাশিয়ার নদীর নাম। এই দুটো নদীর নাম, ঠিক আছে? এবার জিজ্ঞেস করতে হবে পাকিস্তান সম্বন্ধে, এগুলো হ্যাঁ আমি বলছি, বাট অনেক সময় কেউ ভালো কোশ্চেন পারলে না তাকে করতে থাকে, কারণ ওরা ইন্টারেস্ট জিজ্ঞেস করি। এবার সেখানে দুটো কোশ্চেন না পারলে তার মানে তোমাকে যদি বেশি কোশ্চেন পড়ে ওরা, এবং তুমি বেশ পারছো, তার মানে তুমি একটা ভালো প্রসপারাস জায়গা আছে মনে করো, যে তুমি তোমাকে ভালো নজরে দেখছি, ওই জন্যই তোমাকে বেশি কোশ্চেন করছে, ঠিক আছে? বলতে পারে যে এই টাকার পাকিস্তানের যে পয়সা রবির নাম, পাকিস্তানের নতুন প্রাইম মিনিস্টার কে বলে, তারা গিয়েছিলেন। পাকিস্তানের আর্মি চিফ নিয়ে খুব কন্ট্রোভার্সি, আর্মি চিফের নাম, পাকিস্তানের তোমার এই নাম যে বুড়ো আছে আইবি, ওদের তো কি আছে আইএসআই এর ফুল ফর্ম কি, আইএসআই চিফের নাম জিজ্ঞেস করবে, এত ভেতরে যাবে আতঙ্কবাদী বলে থাকে। ভারতের কিছু জিনিস মোস্ট ইম্পর্টেন্টলি ভারতের ফরেন মিনিস্টারের নাম কিন্তু খুব ভালো করে জানবে, ভারতের ফরেন মিনিস্টারের নাম, কারণ এই টাইমটাতে ফরেন মিনিস্টারের ইম্পর্টেন্স ব্যাপক। গোটা ওয়ার্ল্ডে ভারত কাজ করছে, ভারত একটা ব্যালেন্স রাখার চেষ্টা করছে সব জায়গায়, যে আমি না ওয়েস্টার্ন কান্ট্রির দিকে যাবো না ইস্টার্ন কান্ট্রির দিকে যাবো, মানে রাশিয়ার আমি সাপোর্ট করবো, আমি প্যারালালি থাকার চেষ্টা করি। ভারতের যেটা হচ্ছে নন অ্যালায়েন্স, যে ভারতের একটা পলিসি আছে নন অ্যালায়েন্স মুভমেন্ট, 1920 যেটা তৈরি হয়েছিল, নন অ্যালায়েন্স ন্যাম যেটা বলে, নন অ্যালায়েন্স মুভমেন্ট, জানো কি না জানি না, তবে ন্যাম ভারত খুব সুখ্যাতি লাভ করেছে। জাস্ট এটা টপিক বললাম, নন অ্যালায়েন্স মুভমেন্ট হচ্ছে যে ওটা ফার্স্ট ওয়ার্ল্ড যখন হয়ে যায় তখন গোটা বিশ্ব দুটো দেশে ভাগ হয়ে গেছে। এটা হচ্ছে ওয়েস্টার্ন কান্ট্রি, তারা কি করছিল ওয়েস্টার্ন ইস্টার্ন, মানে তাদের যে নেইবারিং কান্ট্রিগুলো আছে সেগুলোকে নিয়ে একটা দল গঠন করার চেষ্টা করছিল। ঠিক একই রকমভাবে রাশিয়া তার নিয়ারবাই কান্ট্রিগুলোকে নিয়ে একটা দল গঠন করার চেষ্টা করছিল। ফলে গোটা ওয়ার্ল্ড বাইপোলারে বিভক্ত হয়েছিল, একদিকে রাশিয়া একদিকে ইউএসএ। তো সেই সময় ভারত একটা ইনিশিয়েটিভ নিয়েছিল যে সমস্ত কান্ট্রি দুটো কান্ট্রি সদস্য নয় তারা চাইলে নিয়ামে নন অ্যালাইন্স মুভমেন্টে জয়েন করতে পারে। তো এই নন অ্যালায়েন্স মুভমেন্টের যিনি ফোর ফাদার, তিনি একটি ডলার নিয়ে মস্তিষ্ক গঠিত একটা আইডিয়া, এবং ভারত কিন্তু সেই পলিসিটাকে ফিল নাও ফলো করে, খুব রেসপেক্ট করে, এবং সেই জন্য গোটা বিশ্ব ভারতের রেসপেক্ট করে যে ভারত ইন্ডিপেন্ডেন্ট ফরেন পলিসি এটাকে কিন্তু মেনটেন করে, হোয়াট এভার দ্য কস্ট ইন্ডিয়া, মানে ভারত না প্রো রাশিয়া না প্রো ইউএসএ, ভারত নিজের একটা আলাদা পলিসি আছে সেটাকে মেনটেন করে, তাতে যার যতটা সামর্থ্য হয় যতটা সাপোর্টেড হয় ততটাই হবে, ঠিক আছে? এটা এত করবে না। এবার বিশেষ করে ফরেন মিনিস্টার অফ ইন্ডিয়া, রাশিয়া, চায়না, ইউএসএ এদের ইম্পর্টেন্স অনেক বেশি। যেমন চায়নার হচ্ছে ওয়াং ই, ইউএসএ হচ্ছে ওদের হচ্ছে ফরেন মিনিস্টার থাকে না, ওদের হচ্ছে সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিংকেন, ঠিক আছে? এই রিসেন্টলি ভারতে এসেছিল অ্যান্টনি ব্লিংকেন নামগুলো। রাশিয়ার হচ্ছে কেন আছে সার্জি কাজাকির মনে দেখে দিল, ঠিক আছে? এদের ইম্পর্টেন্স এই সময়গুলো খুব বেশি, আর এরাই একটা দেশকে রিপ্রেজেন্ট করছে। এবার জিজ্ঞেস করবো
নর্মেটিভ সাবজেক্ট সাবজেক্ট সম্পর্কে তোমার সাবজেক্ট কি ছিল গ্র্যাজুয়েশন ইংলিশ ইংলিশ অনার্স আলোট কলেজ বলে তোমার পরিচিত কয়েকটা পোয়েটের নাম বলবে আচ্ছা উইলিয়াম শেক্সপিয়ার বানান করো উইলিয়াম শেক্সপিয়ার তো উইলিয়াম শেক্সপিয়ারের লেখা তিনটে ড্রামার নাম ঠিক আছে আমি পার্সোনালি জিজ্ঞেস করছি নিশ্চয় জানো আর একটার জন্য উইলিয়াম শেক্সপিয়ার কয়টা ইয়ে দিয়েছিল সনেট দিয়েছিল নাম্বার অফ সনেট তাহলে জোরে বল নাম্বার অফ সনেটস কত না 152 সনেট প্রথমে টুইন ফ্রেন্ড কে ই করেছিল তারপর লেডি লাভকে উৎসর্গ করেছিল দুটো তার ফ্রেন্ড কে করেছিল এগুলো ছিল পর খেলায় কম্পেয়ার কি ঠিক আছে এখন জিজ্ঞেস করবেন এবার এখানে একটা জিনিস করতে পারে যে রোমান্টিক পিরিয়ড তিনটে কবি নাম বলুন রোমান্টিক পোয়েট হচ্ছে জন কিটস বায়রন শেলি ভেতরে যাবে না পার্সোনালি কারো ইন্টারেস্ট থাকলে তখন জিজ্ঞেস করে কারণ যদি সাবজেক্ট থেকে থাকে তখন জিজ্ঞেস করবে যে ক্যান্ডিডেট যদি জিজ্ঞেস করে তোমার আমি বলবো পার্সোনালি তোমার ক্ষেত্রে ভালো এই কারণেই ভালো তোমাকে ওরা ভালো নজরে দেখছে তার মানে তোমাকে ওরা পার্সোনালি আরো বেশি জানার চেষ্টা করছে মানে তোমাকে ভালো নজরে দেখছে তুমি পজিটিভ জায়গায় আছো ঠিক আছে এটা ভালো অনেকে পার্সোনালি জিজ্ঞেস করে আউটসাইড ফিল্ড দিয়ে জিজ্ঞেস করে সেটা খারাপ হওয়ার কিছু নেই তবে কয়েকটা জিনিস আরেকটা বলবো তোমার জন্য বলবো রাইটার ড্রামা নোভেল বিভিন্ন রাইটারের কিন্তু ভালো করে বোঝা যাচ্ছে বলবে যে হামস অ্যান্ড দ্য ম্যান তার লেখা জন বার্নার্ডের আরো বড় একটা নোভেলের নাম বলুন এরকম বলবে ডেভিড কপারফিল্ডের নোভেলের নাম বলুন ঠিক আছে অলিভার দ্য ফিনিক্স রবিনসন ক্রুজো কার লেখা জোনাথন সুইফট গ্যালিভারস ট্রাভেল এগুলো কিন্তু জেনে যাবে বইয়ের নাম কিন্তু ভালো করে জেনে যাবে ঠিক আছে খুব ইম্পর্টেন্ট বইয়ের নাম কিন্তু বলবে ঘরে স্পেশালি যারা ইংরেজি ডিপার্টমেন্টে থাকে তারা এগুলোর উপরে ভিত্তি করে যে জিনিসগুলো আছে বইয়ের নাম তারা আরেকটা জিনিস জেনে রাখবে যে ইন্ডিয়ান কয়েকজন ইংলিশ রাইটারের নাম যারা রাজকুমার কি বেঁচে আছেন না মারবে বেঁচে আছে উনি দেরাজনা রাজকুমারের লেখা কয়েকটা বইয়ের নাম বলুন জানবে হ্যাঁ আমার ঠিক মনে নেই আছে রাজকুমারের সুন্দর সুন্দর লেখা আছে সিম্পল ছোট বাচ্চাদের জন্য লেখে রাজকুমার ছাড়ার দিকে আছে মুলতরা ছাড়া আর কে নারায়ণ ঠিক আছে এই সমস্ত কয়েকজনের নাম জেনে যাবে তাই যে দু একটা বইয়ের নাম জেনে যাবে অনেক কিছু কোশ্চিন করা যায় ওনারা অনেকে জানেন কিন্তু লেভেল অনুসারে কোশ্চিন করা করবে না এবার জিজ্ঞেস করবে জব সম্পর্কে তোমাদের একটু বেশি জিজ্ঞেস করবে না তবুও আমি তোমাদের কয়েকটা জিনিস বলি যাই এক্সাইজের জবে তিনটে অ্যাক্ট নিয়ে কাজ করবে এক হচ্ছে বেঙ্গল এক্সাইজ অ্যাক্ট 1909 আরেকটা হচ্ছে এনডিপিএস অ্যাক্ট এনডিপিএস এর ফুল ফর্মটা জানবে নার্কোটিক সাবস্টেন্স নার্কোটিক ড্রাগস এন্ড সাইকোট্রপিক সাবস্টেন্সেস ঠিক আছে মোস্ট ইম্পর্টেন্ট এবং একটা মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট পাওয়ারফুল একটা ল 1985 সালে এটা পাস হয় বি অ্যাক্ট নন বেইলেবল বেইলেবল আর নন বেইলেবল বলবো বেইলেবল মানে হচ্ছে যে এটাকে কোর্টে আসামিকে প্রডিউস করলাম বলে
বেল পেয়ে যাবে, আসামি বেল দেওয়ার করলে বেল পেয়ে যাবে। কিন্তু এই এই লগুলো হচ্ছে করা, এগুলোকে হচ্ছে মাইনর অ্যাক্ট বলা বা স্পেশাল অ্যাক্ট। তোমরা যখন যাচ্ছ তোমাদেরকে বলেই যে মেইনলি ল, আমরা যেটা করি ল হচ্ছে দুই ভাগ, হচ্ছে ইন্ডিয়ান পেনাল কোড আইপিসি 1973, ইন্ডিয়ান পেনাল কোড 1873 আইপিসি ফলো হয়েছে। 1770 আইপিসি। আর একটা হচ্ছে আইপিসি তে কি আছে, আইপিসি তে আছে, আইপিসির পাশাপাশি আরেকটা আছে সিআরপিসি, ক্রিমিনাল প্রসিডিওর কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর। আইপিসি তে আছে সমস্ত রকম ক্রাইমের ডেফিনেশন এন্ড পানিশমেন্ট, ডেফিনেশন এন্ড পানিশমেন্ট কি আছে এটা আছে আইপিসি। আর সিআরপিসি তে আছে ক্রিমিনাল প্রসিডিওর, ক্রিমিনাল কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1943। সিআরপিসি তে আছে, সিআরপিসি তে হচ্ছে 1973, হ্যাঁ 1973 সিআরপিসি। সিআরপিসি তে আছে ক্রিমিনাল কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর, মানে একটা ক্রিমিনালকে তুমি কি করে কোর্টে প্রডিউস করবে, তাকে কি করে জিজ্ঞাসাবাদ করবে, তাকে অ্যারেস্ট কিভাবে করবে, তাকে যদি অ্যারেস্ট না পাওয়া যায় আমি কি করে তাকে ধরবো বা তাকে কি করে সমন করবো, পুরো পুলিশ ডিপার্টমেন্ট বা এক্সাইজ ডিপার্টমেন্ট কিভাবে কাজ করে সে ফ্রেমওয়ার্কটা ওখানে দেওয়া আছে সিআরপিসি। মানে বলতে পারো যে সার্ভিস রুলস, তুমি কি করে কাজ করবে তার পুরো গাইডলাইন এখানে বলে দেওয়া আছে, ঠিক আছে। এটা গেল সিআরপিসি। আইপিসি, আইপিসি তে আগেকার দিনে আইপিসি অনেক দিন আগের একটা ল, আইপিসি বাদ দিয়ে অনেক নতুন নতুন ল তৈরি হয়েছে। সেই নতুন যত ল আছে সেগুলোকে বলা হয় মাইনর অ্যাক্টস বা স্পেশাল অ্যাক্টস। এরকম অনেক ল আছে, যেমন পক্সো, এনডিপিএস, তারপর বলতে পারো পক্সো, এনডিপিএস, গ্যাম্বলিং অ্যাক্ট, ঠিক আছে, মোটর ভেহিকলস অ্যাক্ট, তারপর অ্যান্টি ডাউরি অ্যাক্ট, তোমার এই অ্যাক্ট, প্রিভেনশন অফ অ্যাট্রোসিটিস অফ ওম্যান, ঠিক আছে। এই সমস্ত এগুলো হচ্ছে সব স্পেশাল অ্যাক্ট। তো এই স্পেশাল অ্যাক্টের মধ্যেই পড়ে এনডিপিএস অ্যাক্ট আর বি অ্যাক্ট। এক্সাইজ ডিপার্টমেন্ট তিনটে অ্যাক্ট নিয়ে কাজ করে, একটা হচ্ছে বি অ্যাক্ট, একটা হচ্ছে এনডিপিএস অ্যাক্ট, একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মোলাসেস কন্ট্রোল অ্যাক্ট। এই তিনটে অ্যাক্ট নিয়ে মেনলি কাজ করে, ঠিক আছে। তার মধ্যে এনডিপিএস অ্যাক্টটা আর বি অ্যাক্টটা হচ্ছে নন বেইলেবল, মানে এখানে আসামিকে ধরা হলো, কোর্টে প্রডিউস করা হলো, সে যদি বেল ক্লিয়ার করে তবুও তার বেল হবে না যদি জাজ মনে করে, ঠিক আছে। ন্যাচারালি হয় না, একদিনও তো বেল দেয় না। সিআরপিসি আর হচ্ছে তার মানে মোলাসাস অ্যাক্ট কন্ট্রোল অ্যাক্ট কিন্তু একই টাইম না হ্যাঁ, এটা 1973। তো তোমাদের এই বেশি জিজ্ঞেস করবে না, কনস্টেবল লেভেলে আর এই বেশি জিজ্ঞেস করার কিছু নেই। আচ্ছা, এদের কোন চার্জশিট কি, তারপরে হচ্ছে এফআইআর কি, তারপরে হচ্ছে জিডি, তো এটাকে ডিপার্টমেন্ট অফ জিডি না, আচ্ছা এফআইআর চার্জশিট হবে, চার্জশিট বা প্রসিকিউশন রিপোর্ট, মানে চার্জশিট তো আলাদা জিনিস। কথা হচ্ছে মেইন কথা হচ্ছে ফাইনাল রিপোর্ট। প্রত্যেকটা কেস যখন স্টার্ট হয়, আমরা যখন কোনো কেস করি তার এন্ডে একটা ফাইনাল রিপোর্ট। ফাইনাল রিপোর্টটা দুই ভাবে হতে পারে, একটা হচ্ছে চার্জশিট, একটা হচ্ছে ফাইনাল রিপোর্ট। চার্জশিটটা কি জিনিস? চার্জশিটটা হচ্ছে যে আমি যে কেসটা করেছি, আমি যে ব্যক্তিটাকে অ্যারেস্ট করেছি, থ্রুআউট দ্য ইনভেস্টিগেশন আমি দেখলাম যে সেই ব্যক্তিদের অপরাধ, তার এগেইনস্টে চার্জ ফ্রেম করা যাচ্ছে, তখন আমি তার এগেইনস্টে চার্জশিট আনবো। যে চার্জ ফ্রেম করে যেটাকে আমি ফাইনাল রিপোর্ট দিচ্ছি, মানে উনি অপরাধী, ওনাকে আমি ধরেছিলাম এবং ইনভেস্টিগেশন করে দেখাচ্ছে উনি সত্যিই অপরাধী, তখন আমি ওনার নামে একটা চার্জ ফ্রেম করে যে উনি অপরাধী, এই সেশন উনি পানিশমেন্ট পাবেন, চার্জ ফ্রেম করে দিচ্ছি, দ্যাট ইজ চার্জশিট। আচ্ছা, এবার চার্জশিটটাকে আমাকে এসআই ডিপার্টমেন্ট থেকে থানাতে দিতে হবে, মানে আমাদের নিউজ ডিপার্টমেন্টে নিজস্ব পুলিশ কোর্টে এ করে, আমরা কোর্টে আচ্ছা ডিরেক্ট নোডাল। আচ্ছা, আমার যে আমি যেটা প্রশ্ন করি, এক্সাইজ ডিপার্টমেন্টটা কি, পিপল আর পুলিশ?
তাহলে আমি যেটা এদেরকে বলেছি সেটা হলো এটা দুটোরই মধ্যবর্তী একটা জায়গা। কেননা পুলিশই যে সকল কাজকর্মগুলো, যেমন পুলিশের ইয়ে পাচ্ছে না, নির্দিষ্ট কোনো ড্রেস নেই। এটা ড্রেস আছে, কিন্তু যে আইএএস তার নির্দিষ্ট ড্রেস, যে আইএএস হ্যাঁ, মানে হেড না, কমিশন ওনারও আছে, আছে। ওনারও আছে, উনি ন্যাচারালি পড়েন না, অ্যাকচুয়ালি উনি পড়েন না। কে বলেছে ড্রেস নেই? দেখবে এক্সাইজের ড্রেস আছে। হ্যাঁ ড্রেস আছে। বন্দুকটা তুমি বলছো কি আমরা রেডে গেলে কি ইউনিফর্ম চালা যাবে নাকি? ছাল তুলে তাহলে দেবে? বন্দুক না, বন্দুক arms armsটা allowed নেই। হচ্ছে না। না, arms নেই, arms আছে তাহলে তাহলে এক্সাইজ ডিপার্টমেন্টটা কি বলবো? পুলিশ বলবো? না, পুলিশ বলবে না। এক্সাইজ ডিপার্টমেন্ট হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট উইং, যেটা রেভিনিউ ওরিয়েন্টেশন কিছু, এটার কাজ হচ্ছে মেনলি ইলিসিট লিকার। এটা একটা ওয়েস্ট বেঙ্গলের স্পেশাল অ্যাক্ট, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের অ্যাক্ট। এটা প্রত্যেকটা গভর্নমেন্টের আলাদা আলাদা অ্যাক্ট আছে। এই লটা তুমি আইপিসি যেমন অল ইন্ডিয়া বেসিস, অল ইন্ডিয়াতে আইপিসি ফলো হয়। ওয়েস্ট বেঙ্গল মানে বি অ্যাক্ট, যেটা বেঙ্গল এক্সাইজ অ্যাক্ট, সেটা শুধু ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই লিমিটেড। এটাকে বলা হয় লোকাল ল। তোমাদের আরেকটু আইপিসি যেমন হচ্ছে অল ইন্ডিয়া বেসিস, ন্যাশনাল ল বা ট্যান ল সব দেশে, কিন্তু এছাড়া আরেকটা ল আছে যেটা হচ্ছে যে লোকাল ল। যেই লটা লোকাল কিছু এরিয়াতে, লোকাল কিছু স্পেসিফিক এরিয়াতে প্রযোজ্য, সেটাকে বলা হয় লোকাল ল। যেমন বলতে পারো যে ফরেস্ট অ্যাক্ট, ফরেস্ট অ্যাক্ট কি সিভিলিয়ান এরিয়া হবে না? যেখানে ফরেস্ট আছে সেখানে অ্যাপ্লিকেবল, সেই লোকালিটি ওটা প্রযোজ্য। ওয়েস্ট বেঙ্গল গ্যামলিং অ্যাক্ট, ওয়েস্ট বেঙ্গল মোটর ভেহিকলস অ্যাক্ট, ওয়েস্ট বেঙ্গল বেঙ্গল এক্সাইজ অ্যাক্ট, এগুলো হচ্ছে সব লোকাল ল। লোকাল ল মানে এদের জুরিসডিকশন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, ওয়েস্ট বেঙ্গলের বাইরে নয়। ওয়েস্ট বেঙ্গলের বাইরে অন্য স্টেটের অন্য ওই একই আছে, অন্য গাইডলাইন্স আছে, অন্য টার্মস এন্ড কন্ডিশন আছে, অন্য পানিশমেন্ট আছে, ঠিক আছে, কিন্তু এটার সীমাবদ্ধতা পশ্চিমবঙ্গ। তাহলে এটার উত্তরটা তুমি দেবে যে এদেরকে ধরে যে এই ডিপার্টমেন্টটা কি পুলিশ না সিভিল? না, সিভিল নয়, সিভিল নামও হবেই না। পুলিশের মতোই, যেটার মেন কাজ হচ্ছে রেভিনিউটাকে ফোকাস করা। ডিরেক্টলি এটাকে পুলিশ বলতে পারবো না, পুলিশ বলবে না, বাট পুলিশের মতোই, হ্যাঁ বলতে পারো যে ইকুইভ্যালেন্ট টু পুলিশ। কারণ পুলিশের গাইডলাইন সমস্ত কিছু তো আমরা ফলো করি, আমাদেরও চলছে। আমরা পুলিশও এডিপিএস অ্যাক্ট করে, বেঙ্গল এক্সাইজ অ্যাক্ট করে, আমরাও বেঙ্গল এক্সাইজ অ্যাক্ট করি, পুলিশও এডিপিএস অ্যাক্ট করে, এডিপিএস অ্যাক্টে কেস করে। তো ডিফারেন্স কিছু নেই, পুলিশও কোর্টে যেভাবে সাবমিশন করে, পুলিশের রিয়ারিং হলো আমাদের একই। রেট মারতে যাওয়া হচ্ছে তখন আমি বলি পুলিশকে ক্লিয়ার করতে দাও। এক্সাইজ ডিপার্টমেন্ট ইজ মানে ইকুইভ্যালেন্ট টু পুলিশ, ইকুইভ্যালেন্ট টু পুলিশ। বেঙ্গলে যারা এক্সাইজ ডিপার্টমেন্টে আছে তারা অনলি তিনটে ল তাদেরকে এম্পাওয়ার করা হচ্ছে, তিনটে ল তাদের হাতে দেওয়া হয়েছে, তারা তিনটে ল নিয়ে কাজ করে। আর পুলিশের হাতে অজস্র ল আছে, জাস্ট এটা ডিফারেন্স। ওদের হাতে ধরো 50টা তীর আছে, আমাদের হাতে 3টে তীর আছে। আমাদের এরিয়া কাজ করার এম্পাওয়ারমেন্ট কম, ওদের অনেক বেশি আছে। আমাদের লোকাল, আমাদের স্পেসিফিক কিছু ডিপার্টমেন্ট আছে, স্পেসিফিক কিছু এরিয়া আছে যেটা নিয়ে আমাদের কাজ করতে হয়। ওদের এগুলো তো আছে, সঙ্গে আরো অনেক বেশি আছে যেটা নিয়ে ওদেরকে কাজ করতে হয়, ঠিক আছে। ইকুইভ্যালেন্ট পুলিশ, পুলিশের সঙ্গে কোনো ডিফারেন্স নেই। আমরা যখন গ্রেডে যাই পুলিশকে অ্যাপ্লিকেশন করে কথা বলছো, অনলি ব্যারাকপুর এক্সাইজ ডিভিশন যাদেরকে আর্মস দেওয়া আছে। কি নাম? ব্যারাকপুর এক্সাইজ ডিভিশন, এখানে আর্মস আছে, ঠিক আছে। তার মানে যখন এক্সাইজ ডিপার্টমেন্ট থেকে রেড মারতে যাচ্ছে তারা পুলিশ নিয়ে যাচ্ছে, পুলিশ নিয়ে যায়, ইন্ডিপেন্ডেন্টও করে, ইন্ডিপেন্ডেন্টও বলে। সমস্যা নেই। আগে ব্যারাকপুর কি একটা রেঞ্জ? ব্যারাকপুর এক্সাইজ ডিভিশন, আচ্ছা ডিভিশন, সেখানে আর্মস আছে। সমস্ত সার্ভে দেওয়া আছে ওই ডিভিশন। এবার বলি পুরো দক্ষিণ পুরো ওয়েস্ট বেঙ্গলটাকে কয়েকটা ডিভিশনে ভাগ করেছে, এক্সাইজ ডিভিশন, ঠিক আছে। তো যেমন আছে জলপাইগুড়ি ডিভিশন, তারপর আছে তোমার মালদা ডিভিশন, বর্ধমান বা বর্ধমান ডিভিশন, বর্ধমান, আলিপুরদুয়ার নেই, আলিপুরটা হচ্ছে তোমার ইয়ে ডিভিশন, জলপাইগুড়ি ডিভিশনের আন্ডারই পড়ে। তো এই ডিভিশনগুলোর নাম ছেড়ে যাবে। তাহলে পুলিশের সঙ্গে ডিফারেন্সটা কিছুই নেই, পুলিশের হাতে অনেকগুলো ডিভিশন আছে। হ্যাঁ হ্যাঁ দার্জিলিং একটা একদিকে দেখলাম, দার্জিলিং নেই না? না, দার্জিলিং ডিভিশন নেই, ওটা জলপাইগুড়ি ডিভিশন। জলপাইগুড়ি ডিভিশনের আন্ডারে পাঁচটা দুর্গাপুর, আলিপুর, ব্যারাকপুর, মালদা, কৃষ্ণনগর আছে। কৃষ্ণনগর, মালদা।
ডিভিশনের যারা হেড হয় তাদেরকে বলা হয় জয়েন্ট কমিশনার, ঠিক আছে, বা এডিশনাল কমিশনার অফ এক্সাইজ বা জয়েন্ট কমিশনার অফ এক্সাইজ, ঠিক আছে। সবারই ইউনিফর্ম আছে, এটা ইউনিফর্ম জব, সবারই ইউনিফর্ম আছে। এবার এখানে হার্ড অ্যান্ড ফাস্ট রুল নিয়ে ইউনিফর্মটা করা নেই। পুলিশ যেহেতু প্রতিনিয়ত পাবলিকের মধ্যে যায়, ল অ্যান্ড অর্ডার নিয়ে কাজ করে, আমাদের ল অ্যান্ড অর্ডার নিয়ে কাজ করতে হয় না। আমরা প্রতিমুহূর্তে পাবলিকের ওখানে না গেলেও চলে, আমাদের এরিয়াতে যেখানে ক্রাইম হচ্ছে সেটাই আমাদের নিজের দেখা। তো আমাদের সবসময় ইউনিফর্ম না করে সিভিলেও কাজ করতে হবে। যেমন এক্সাইজ ডিপার্টমেন্টের আরেকটা কাজ হচ্ছে যে মেইন কাজ হচ্ছে প্রিভেন্টিভ অ্যাকশন, আর হচ্ছে লিকার মনিটরিং করা, লিকার শপ মনিটরিং করা, যদি কোনো বাইরের স্টেট থেকে লিকার আসছে সেটাকে মনিটরিং করা। ধরো আমাদের পশ্চিমবঙ্গে মদের দাম অনেক বেশি, অনেক বেশি। আসাম লিকারে কি ব্র্যান্ড, ম্যাকডলস নাম্বার 1 বা রেড ওয়াইন বা তুমি বিপি ব্র্যান্ডের স্প্রাইট নাও, পশ্চিমবঙ্গে যা দাম তার থেকে অনেক কম দাম আসামে বা অরুণাচলে। এবার ওই মালগুলো যদি ঝুঁকে যায় তাহলে পশ্চিমবঙ্গের কোয়ালিটি তো এক, সব এক, ফ্লেভারেজ এক, তোমার মানে যেটা বলে নার্কোটিক্স যে সাবস্টেন্স সেটাও এক। ডিফারেন্স হচ্ছে দামে। কেন দাম? লোকাল ল ওখানে এম্পাওয়ার করা আছে, লোকাল ল দিয়ে দামটাকে বেশি করে রেখেছি, আমি বেশি রেভিনিউ নেবো। তো এখানে কি হতে পারে, ওই মালটাকে তখন আমরা ধরে সেটাকে নন ডিউটি পেইড লিকার, কারণ প্রত্যেকটা লিকার যারা পশ্চিমবঙ্গে সিল হচ্ছে, বিক্রি হচ্ছে, তার একটা স্পেশাল ডিউটি লাগে। ডিউটি মানে হচ্ছে ট্যাক্স, রেভিনিউ, ওখানে কম ট্যাক্সে ছাড়ে। তো পশ্চিমবঙ্গের মালটা ঢুকতে পশ্চিমবঙ্গ সরকার লস হয়ে যায়, তখন এটা কি করবে, মাস্টার সিজ হয়ে গিয়ে নন ডিউটি পেইড লিকার এনডিএফএল। আচ্ছা, একটা আমার কোশ্চেন ছিল, সাপোজ এদেরকে জিজ্ঞাসা করলো, আমি যেটা এদেরকে শিখিয়েছি, আমি এদেরকে বলি তোমরা কি মদ খাও, ডেফিনেট ওদের থেকে উত্তর আসবে না আমি খাই। তখন এদেরকে জিজ্ঞেস করতে পারে তাহলে তোমরা যে ডিপার্টমেন্টে যাচ্ছ এদের সম্পূর্ণ কাজটা মদ নিয়ে, লিকার নিয়ে, এভরিথিং, তাহলে তুমি এই ডিপার্টমেন্টটা কেন চয়েস করছো? না, মদ খাই না এটা স্যার পার্সোনাল চয়েস, আমি ন্যাচারালি খাই না। তবে অনেক সময়, যদি আমি ব্যক্তিগত বলছি, খাওয়া আর না খাওয়ার মধ্যে ডিফারেন্স কিছু নেই। তোমাকে ওখানে তোমাকে মনিটরিং করবে না। আমি একটা জিনিস বারবার বলছি, যেগুলো ভেরি পার্সোনাল চয়েস, সেগুলো হ্যাঁ বা না বলাতে ওদের কিছু যায় আসে না, সেটা তোমরা ওরাও বলবে না তোমাকে। সেখানে কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই। তুমি যদি ওখানে বানিয়ে বলতে যাও, উল্টো পাল্টা যুক্তি দেখাতে যাও, তাহলে তুমি বেশি পাবে। জাস্ট নর্মাল, বি নর্মাল, নিজেকে বোঝো। যেখানে গ্রাউন্ড মানে ফ্লাইং হতে যায় না কেউ, অনেকে আছে আসার গল্প শুরু করে দেয়, স্যার আমি তো মদ খাই না, মদ স্যার এই ভালো, মদ ক্ষতিকারক, সিগারেটের থেকে অনেক বেশি, সিগারেট অনেক বেশি করে না, বিড়ি অনেক বেশি করতে পারে, তারা অনেক বেশি ক্ষতিকারক। মানে সেটা বন্ধু বান্ধবের সঙ্গে আনন্দের জন্য খেয়ে থাকি, কিন্তু ন্যাচারালি আমি অ্যাডিক্টেড নয়। সবাই খায়, অফিসাররা খায়, ঠিক আছে। ওগুলো পার্সোনাল চয়েস নিয়ে জিজ্ঞেস করবে না, হাসাতে পারে। হ্যাঁ, ওটা নিয়ে তোমাকে মানে হয়তো তুমি গম্ভীর হয়ে গেছো, অনেক কোশ্চিন করে তোমার মাথা পুরো হ্যাপাজার্ড হয়ে গেছে, হঠাৎ করে হাসানোর জন্য তোমাকে জিজ্ঞেস করবে, হ্যাঁ মদকার মদকার, যখন তোমার হাসতে পাবে, জিনিসটা ব্রেকেজ হয়ে যাবে। আর বেশি ওনাদেরকে অত গুরু গম্ভীর ভাবারও কিছু দরকার নেই, আবার খুব লাইটলি নেওয়ারও দরকার নেই। বি নর্মাল, বারবার বলছি বি নর্মাল। অনেকে আছে আমি ইন্টারভিউতে এরকম দেখেছি যে বারবার যায়, বাথরুম যায়, পেশেন্টসকে নিজে ধরে রাখতে পারে না, তাতে কিন্তু আরো মিস্টেক অনেক বেশি হয়। তোমার জব হবে না হবে তোমার হাতে নেই। তুমি কিরকম ইন্টারভিউ দিলে তার উপর তোমার জব নির্ভর করছে না। তুমি ওনারা তোমার মধ্যে যদি মনে করে যে না একে জব দেওয়া ঠিক আছে, ঠিক আছে, একটা পেশেন্ট আছে, যে ওল্ড আছে, পারবে, তুমি কিছু না করেও তোমার চাকরি হয়ে যাবে। হয়েছে, অজস্র হয়েছে, অজস্র উদাহরণ আছে। দেখা গেল তোমাকে কোশ্চিন করে গেছে, টাকাটা তুমি উল্টো পাল্টা কোশ্চিন করেছে, কঠিন কোশ্চিন করেছে, তুমি পুরো হ্যাপাজার্ড হয়ে গেছে। এবার সেই হ্যাপাজার্ড কোশ্চিনে তোমাকে তুমি কতটা সুন্দর রেসপন্স করছো সেটা ওদের দেখার বিষয়। বোঝা গেল? কি একটা কোশ্চিন আমার বন্ধুকে করেছিল, ভালো কথা, এরকম কোশ্চিন করেছিল। অনেক সময় জিজ্ঞেস করেছিল জয়েন্ট ভিডিওর ইন্টারভিউ, ডব্লিউসি ইন্টারভিউ, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী করি, কারণ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কোন আছে
এটাই কিন্তু ওদের দেখার বিষয়। এই যে তুমি কতটা ক্যাজুয়ালি থ্রো করলে, এটাই কিন্তু ওদের দেখার বিষয়। এটাতেই ওরা ক্যাচ করবে, ঠিক আছে? কঠিন কোশ্চেন হলে তোমার কথাটা, আমি বারবার একটা জিনিস বলছি, বি নর্মাল। ইন্টারভিউ ইজ নাথিং বাট তোমার সেন্সটাকে অনুভব করা। কোশ্চেন পারলে না পারলে এটা খুব ভ্যারি করে না। তার মানে এই নয় যে তোমাকে 10টা কোশ্চেন 10টাই পারলে না তোমার চাকরি কোনো কি হবে। বাট অনেক না কোশ্চেন পেলেও চাকরি হয়, ওটাও তোমার পজিটিভ সাইড। তোমাকে কঠিন কোশ্চেন করে তুমি কতটা নিজেকে হোল্ড রেখে, পেশেন্স রেখে, কনফিডেন্সে তাদেরকে উত্তর দিতে পারছো, সেটাই বড় কথা। তাই বললাম, তোকে জিজ্ঞেস করেছিল যে কোশ্চেনের মুখোমুখি বলে মমতা ব্যানার্জি, ও মমতা ব্যানার্জি। তখন এবার আমরা ভেতরে ঢুকছি। আচ্ছা বলুন তো, যে পশ্চিমবঙ্গের বিধানসভার সিট কটা আছে? তৃণমূল কি ন্যাশনাল পার্টি? ন্যাশনাল পার্টি হতে গেলে কি কি ক্রাইটেরিয়া লাগে বলুন তো? তৃণমূল ছাড়া কি কি পার্টি ন্যাশনাল পার্টি আছে? কি কি ক্রাইটেরিয়া হলে একটা ন্যাশনাল পার্টি এলিজিবিলিটি পাওয়া যায়? বাস, এবার ভেতরে ঢুকছে, এবার তোমার গলাটা কাটছে। তো ওইরকম নয়, সিম্পল কোশ্চেন হলো তার জবাবটা টেস্টফুল হবে। ওরা তোমাকে ডাইভার্ট করার চেষ্টা করে, মশাই আপনি পাচ্ছেন না, এত সহজ কোশ্চেন আছে, বাট নিজের পেশেন্সটা আলাদা, ঠিক আছে? ওটাই কিন্তু ওরা দেখবে, যে এত কোশ্চেন করি, এত সহজ কোশ্চেন তো পেশেন্স হারিয়ে গেছে, ও তো ক্যাজুয়ালি নিয়ে নিচ্ছে, অ্যাকচুয়ালি এটা যেন না, এটাই দেখার হবে, ঠিক আছে? আমার মনে হয় এটাই সাফিসিয়েন্ট, ঠিক আছে? বেশি চাপ নেওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ, আরেকটা বারবার বলি, মেন্টালিটিকে নিজেকে ধরে রাখার জন্য যেটা করবে, বোর্ডে বসার আগে অনেকক্ষণ তো বসে থাকতে হয়, নিজেকে যে কোনো হট সিচুয়েশনে কিপ এন্ড কাম রাখার কয়েকটা বুদ্ধি আছে। তুমি ওই সময় যা হতে যাচ্ছে সেটা নিয়ে বেশি ভাবো, ঠিক আছে? আর একটা হচ্ছে যে বাথরুম কম যাবে এবং লং ব্রিথিং করবে। অনেকে আছে বিপদ আসলে যেটা হয়, সবারই এটাই ন্যাচারাল, হ্যাবিট বাড়ে, কিন্তু নিজেকে হোল্ড রাখার জন্য লং ব্রিথিং করবে। লং ব্রিথিং 7-8 সেকেন্ড ধরে, 20-30 সেকেন্ডে নাও, 2-3 সেকেন্ড হোল্ড করো, 3-4 সেকেন্ড হোল্ড করো, যেটা আমাদের ট্রেনিং এ বলে। 4 সেকেন্ড নাও, 4 সেকেন্ড হোল্ড করো, 4 সেকেন্ড আরো 4 সেকেন্ড, অটোমেটিক্যালি তোমার হার্টবিটটা যখন কমে যাবে, হার্টবিট সব ইন্টারকানেক্টেড, তোমার ব্রেনের যে এটা করা সেটাও কমে যাবে। তুমি নিজেকে ফুল রাখতে হবে, ঠিক আছে? অনেকে আছে জিজ্ঞেস করবে যে কি কোশ্চেন করলো, তুমি কি কোশ্চেন করলো, যেটুকু জানো। কারণ ওরা এমন কিছু কোশ্চেন করতে পারে তুমি একটাও পারবে না, এরকম আরেকটা কথা বলি যে তোমরা খুব ভালো জায়গায় আছো, জবটা হওয়ার খুব সম্ভাবনা অনেক বেশি আছে। সেটা হয়ে যাবে, গাড়ি টাড়ি যেন না থাকে একদম, ঠিক আছে? চুল ছোট ছোট করে যাবে, ক্লিন শেভ করে যাবে, ওই দিনই শেভ করবে। তোমরা যে আগের দিন শেভ করেছো ওই দিন যাচ্ছি এরকমটা না হয়, একদম কালো জুতো, মানে বুট করবে, তার সঙ্গে বুট করে শার্ট করবে, ভালো বেরিয়ে লাগাবে। পোস্টার কিন্তু এরকম হবে না, ডকুমেন্ট এখানে নেবে, এভাবে বসবে, আই টু আই কন্ট্যাক্ট করবে, ঠিক আছে? যখন যে প্রশ্ন করবে, কোশ্চিন করবে, তার চোখে কথা দেখে কথা বলবে। যদি অসুবিধা হয় তার সাইডে করবে, কিন্তু এরকম হবে না উনি কোশ্চিন করছে তুমি এটাকে করছো, ঠিক আছে? বি কনফিডেন্স, যেন সবসময় যেন নিজের যে জিনিসগুলো কনফিডেন্স, সেটা যেন কখনো লুজ না হয়। বাকিটা কিছু হয়ে যাবে, ভালো করে কয়টা দিন যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলো দেখো, আরো একটু অ্যানালাইজ করো, হয়ে যাবে। সেটা বলে বিষয় কোশ্চেনগুলো একটু শেয়ার করতে পারবে না, কোনো অসুবিধা নেই। তো এটা শুরু করে নিচ্ছে। ঠিক আছে, ব্যাপার হচ্ছে তুই কি এত টেনশন নিস কেন? তোকে আগের দিন আমি ভাববে না কখনো যে আমাকে জবটা পেতেই হবে, এই ভাবনা চিন্তা যদি কারো ডিটারমাইন্ড থাকে তাহলে কিন্তু আরো খারাপ হয়ে যেতে পারে। হওয়া না হওয়াটা তোমার হাতে নেই, জাস্ট তোমার পারফরমেন্সটাই তুমি করতে এসছো এবং তোমার পারফরমেন্সটাই তুমি করছো, ঠিক
কিচ্ছু নেই, হন আমার তোমার আছে। আগে চলে যাবে, টাইমিং চলে যাবে, পেশেন্স রেখে কথা বলবে, ধীরে ধীরে কথা বলবে, গর্ব করার দরকার নেই। কনস্টেবলের কি কাজ? কনস্টেবলের কাজ হচ্ছে যে অফিসার ইনচার্জ আছে তাকে এইড করা, সাহায্য করা, সেটা অফিসিয়াল কাজে হতে পারে, তো কেস একটা অফিসের কাজ থাকে, সেই কাজটা করা, বেশ সাহায্য করা, কোনো জায়গায় যদি ডিউটি করে, কোনো জায়গায় নাকা পয়েন্ট হয় সেটা করে, মাল্টিপল টাস্ক আছে, ওইভাবে বলা যায় না। মানে ডিরেক্টলি শর্ট উত্তর হচ্ছে অফিসার ইনচার্জ যিনি আছেন সেই সার্কেলে তার ডিরেকশন মতোই আমাদেরকে চলতে হবে, এবং তিনি কি নির্দেশ দিচ্ছেন, কি কাজ করাচ্ছেন তার নির্দেশ সার্কেল তাকে অ্যাসিস্ট করে না, না না সার্কেলের অফিসার ইনচার্জ। অফিসার ইনচার্জ। এখানে এক্সাইজে ইন্সপেক্টর পোস্টটা ছিল না, 2011 থেকে ফার্স্ট ইন্সপেক্টর পোস্টটা আসে। 18 18তে মাত্র 24 জনকে নাম হয়েছে। এর মধ্যে খবরও যেটা পাচ্ছি যে এর মধ্যে তোমার ইন্টারভিউ পোস্টটা তুলে দেওয়ার একটা কথা শুনছিলাম, তো রিসেন্টলি আবার শুনছি যে না, আবার হয়তো জুলাই আগস্টে একটা আবার পরীক্ষা হবে বিয়ের জন্য ইন্সপেক্টর, ঠিক আছে? এই থেকে গভর্নমেন্টে যাবে জিএসটি, মানে এগুলো এক্সাইজ কালেক্টর জন্য ওই চলে যা। এরপরে আসলে বাইরে বসে বাড়ির পাশে ঠিক আছে। আমার আমার ওয়েবসাইট এখানকার এই সাথে ভালো এখন তখন সার্কিট অফিসে আজকে রেট টেট মারা নাই বুঝো। দেখো দেখো এই দ্বিতীয় কোশ্চিন করাই যায় কাজে, যে কোনো শিক্ষা কোনোদিন না কোনোদিন ব্যর্থ হয় না, শিক্ষা কোনো না কোনো কাজে লাগে। এখানে স্পেসিফিক আমার নলেজটা তো ওইভাবে কাজে লাগবে না, কিন্তু ইংলিশ সম্পর্কে আমি যেটুকু জেনেছি সেটা আমার সেখানে অফিসিয়াল ওয়ার্ক করতে, আমাদের লয়ের ব্যাপারে কাজে লাগে। আমি ইংলিশ ডিপার্টমেন্ট থেকে এসেছি বলে সে বেশি জানবে এই পারবে এরকমটা কিছু নেই। এখানে সাবজেক্ট তোমার নলেজটাকে, তুমি যদি ইংলিশ না জানো লয়ের বিভিন্ন জিনিস বুঝতে পারবে না, তোমার একটা অর্ডার আসলো কোর্ট থেকে, সেই কোর্টের মানটাই বুঝতে পারবে না, ঠিক আছে? আমাদের তো সবই লেখালেখি সবই তো ইংলিশেই হয়, গায়ে খাতা বাতা রেজিস্টার, ঠিক আছে? তো সেগুলো বুঝতে পারবে না, বুঝতে না পারলে কি করে করবে? স্পেসিফিক ওইভাবে তো হয়। প্রমোশন কতদিন পরে হয় এনভায়রনমেন্টে? কনস্টেবল থেকে যদি এরা এসআই পলিসিটা এখন কমপ্লিটলি মানে কোনোটাই ফিক্সেশন নয়, গভর্নমেন্ট পলিসির উপরে 7 ইয়ার্স মোটামুটি একটা টার্ম থাকে অ্যাপ্রক্সিমেট। ব্যাপারটা হচ্ছে যেটা আছে 8 ইয়ার্স একটা টার্ম আছে, প্রত্যেকটা সরকারিতে আছে যে 8 ইয়ার্স সার্ভিস যদি কমপ্লিট হয় 8 ইয়ার্স বেনিফিট বলে একটা স্কিম আছে সরকারের। 8 ইয়ার্স যদি কেউ সাকসেসফুলি কমপ্লিট করে তাকে 8 ইয়ার্স বেনিফিট একটা দেওয়া হবে, তাতে একটা ইনক্রিমেন্ট পাওয়া যাবে। আমাদের যেমন 10 ইয়ার্স আমাদের প্রাইমারি, বাকি সব ডিপার্টমেন্টে 8 ইয়ার্স ইনক্রিমেন্ট পাওয়া যাবে। এবার তুমি যদি ইনক্রিমেন্ট না নাও 8 ইয়ার্স পরে তুমি নেক্সট প্রমোশনের জন্য এলিজিবল, তো তুমি 8 ইয়ার্স বেনিফিট নিলে না। বেনিফিট নিলে মানে তুমি তোমার র্যাঙ্ক একই থাকলো, স্যালারিটা শুধু একটা ইনক্রিমেন্ট পেয়ে গেলে, ধরো 3,500-4,000 টাকাটা ইনক্রিমেন্ট পেয়ে গেল, এটাই বেনিফিট। তোমার র্যাঙ্ক কনস্টেবল আছে, স্যালারিটা বেড়ে গেল। যদি তুমি প্রমোশন নাও তাহলে তুমি কনস্টেবল থেকে এএসআই হয়ে যাবে। এএসআই হলে মানে তোমার প্রমোশনটা বাড়লো, তোমার স্পেস কিন্তু বাড়লো, সঙ্গে সঙ্গে কি বাড়লো? কাজ, দায়িত্বটা বেড়ে যাবে। এবার অনেকেই থাকে যে দায়িত্ব নেবো না, আমি টাকা নেবো দায়িত্ব নেবো না, তো তারা ওই জায়গাতেই থাকবে। অনেকেই আছে প্রমোশন নেয় না, এরকম থাউজেন্ডস পাবে। পুলিশ ডিপার্টমেন্টে আছে, এক্সাইজে আছে, এক্সাইজেও আছে, থাউজেন্ডস আছে, থাউজেন্ডস। অনেকের তো আবার
ডিগ্রিরও কি ব্যাপারে ডিগ্রি এসআই তো এইচএস ডিগ্রি পাস করেছে ওদের কিন্তু তো করে নেয়, তারপরে করে নেয়। সাব ইন্সপেক্টরের জন্য তো গ্র্যাজুয়েশন তো মাস্ট, ওটা তো লাগছেই। করে নেয়। পরের দিকে। এই মোটামুটি। আর স্যার বলছি যে রাজনীতি টাইপের যে কোশ্চেন হয় তাহলে কি অ্যাটেন্ড করবে না, তোমাদেরকে কোশ্চেন করবে না, করবে না, আশা করি করবে না। বললে অ্যাভয়েড করাটাই বেটার, যে কোনো উপায়ে। মানে কি ধরনের কোশ্চেন বলছো? যেটা পারবে না ডিরেক্টলি বলবে স্যার জানি না। প্রত্যেকটা কোশ্চেন এই কোশ্চেনটা জানা না স্যার ভুলে গেছি এরকম না। ধরো তোমাকে একটা জানা কোশ্চেন করেছি, তোমার এই মুহূর্তে সত্যিই মনে পড়ছে না। ধরো 3টে নদীর নাম বলেছি, তুমি একটা নদীর নাম মনে ভুলে গেছো ইনস্ট্যান্টলি। স্যার এই মুহূর্তে, সরি স্যার এই মুহূর্তে মনে রাখতে পারছি না। আমি একটা সরকার রিলেটেড একটা কোশ্চেন করি, হ্যাঁ, সরকার বিরুদ্ধে। মদ খাওয়া তো স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, ডেফিনেটলি উত্তর থাকবে হ্যাঁ। তাহলে সরকার মদ বন্ধ করছে না কেন? এবার কেউ তো এটাকে রাফলি উত্তর দিতে পারে না, মানে প্রচুর এক্সারসাইজ কিন্তু দুই এবার এখানে ভালো কোশ্চেন বলছে, এটা একটু ভালো কোশ্চেন। মদ খাওয়াটা তো বলেছে এরকম অনেক সাবস্টেন্সই আছে যেগুলো অ্যাকচুয়ালি প্রিভেন্টিভ, মানে নেগেটিভ প্রোডাক্ট, কিন্তু আমাদেরকে চালাতে হয় অনেক কারণের জন্য। রেভিনিউর সাথে অনেক সময় মানে অ্যাজ এ ড্রাগস হিসেবে ওষুধের জন্য অনেক সময় ব্যবহার করা হয়। সেটা মানে মানুষ কিছু স্পেসিফিক হিসেবে, অনেক সময় মানুষ সেটাকে এন্টারটেইনমেন্টের জন্য। যেমন এর উদাহরণে বলা যেতে পারে যে আমরা যে ঘুমের ট্যাবলেটটা খাই বা আমরা যে আফিম পোস্ত যে চাষ হচ্ছে, সেটা যে শুধু মানুষ ড্রাগস করার জন্য করছে তা নয়। অফিসিয়ালি কিন্তু পোস্ত চাষ হয়, তোমরা জানো না। পাহাড়ি অঞ্চলে সরকার অ্যালটমেন্ট করে দেয় যে এই 1.5 বিঘা জমিতে পোস্ত চাষ হবে, যাকে দেওয়া হবে তার নাম, ডাটা, বায়োটা তো সরকার ফান্ড করে এবং মালটা রেডি হওয়ার সঙ্গে সরকার নিয়ে নেয়, নিজের গুদামে সেটাকে নিয়ে নেয়। সেখান থেকে সরকারি যে ল্যাব আছে সেখান থেকে, ঠিক আছে। ফলে যদি অফিসিয়ালি সেই জিনিসটা যদি তৈরি না হয়, তাহলে ঘুমের ওষুধ, যাদেরকে ঘুমের প্রয়োজন, যে সমস্ত ঘুমের পেশেন্ট আছে যারা ঘুমের ওষুধ না, তাহলে তাদেরকে কি করে ঘুমাবো? তাহলে আমি ড্রাগসটা যদি তৈরি না করতে পারি, কি করে আমি তাদেরকে ট্রিটমেন্ট করবো? তো এরকম অনেক লোক আছে অনেক সময় রিলিফের জন্য মত অ্যাডিক্টেড কম মানুষ, ঠিক আছে। দুটো জিনিস বলবে যে এক হচ্ছে একটা হাইলি রেভিনিউ জেনারেটিং একটা প্রোডাক্ট, নেগেটিভ প্রোডাক্ট মানছে, হাইলি রেভিনিউ জেনারেটিং, সঙ্গে কিছু মানুষের এন্টারটেইনমেন্টে এটা কাজে লাগে। একই রকম ভাবে এটা ড্রাগস হিসেবে অনেকে ব্যবহার করে। যে আজকে গোটা পৃথিবীতে ফ্যামিলি লাইফ, বাইরের লাইফ, কাজের জগতে মানুষের ডিপ্রেশন লেভেল অনেক বেশি। সেই মানুষটা যদি সারাদিন যদি সেই ডিপ্রেশন লেভেলটাকে কোনোরকম ভাবে কমাতে না পারে, তার মডেলিটি হচ্ছে হয় সুইসাইড করবে, না মারা যাবে, না হলে এমনি ফ্রাস্ট্রেট হয়ে মারা যাবে। সেক্ষেত্রে যদি অ্যালকোহল মানে উইকেন্ডে বা সে যদি অল্প স্বল্প করে নেয়, তাকে সেই রিলিফটা দিতে পারে, তার সে কাজের যদি নতুনটা উদ্যম পায়, সেক্ষেত্রে তো খারাপ কিছু নয়। বাট অ্যাডিক্টেড সবসময় খারাপ, মানে যদি কারো হ্যাবিট হয়ে যায় সেটা অবশ্যই। আমরা কি এটা বলতে পারি যে হ্যাঁ বন্ধ করা উচিত, তবে যদি আমাদের শুল্কটা যদি কোনো বিকল্প নিজেদেরকে আমি যেটা শিখেছিলাম সেটা হলো অ্যাকচুয়ালি এক্সাইজ মদ খাওয়া তো বাস্তব, কখনোই বলা যাবে না ভালো, সবসময়ের জন্য কখনোই ইলেকশন ভালো না, ভালো না, যেটা একদম ফ্যাক্ট। মিথাইল অ্যালকোহল তো একদমই খারাপ, তো মিথাইলটা আমরা তো গ্রাইন্ড করে থাকি, সেটা ঠিক আছে। এইবার আমাদের একটা বড় মাপের রেভিনিউ আমরা স্টেট ট্যাক্স হিসেবে আমরা দিয়ে থাকি। রেভিনিউ কত এটা জিজ্ঞেস করতে পারে, তাহলে এটা লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ারে 18,000 কোটি টাকা, 18,000 কোটি টাকা হিউজ। এই বলবে আরো স্পেসিফিক্যালি তোমাদের নলেজের জন্য বলছি, এই এপ্রিল মাসে ওটা পুরো পশ্চিমবঙ্গে এটা তো এখন ডাল সিজন, 527 কোটি টাকা রেভিনিউ জেনারেট হয়েছে। অনলি দক্ষিণ দিনাজপুরের রেভিনিউ জেনারেট হয়েছে নিয়ার অ্যাবাউট 12 কোটি। আমার সার্কেল থেকেই হয়েছে 1,25,00,000 মান্থলি এই এপ্রিল মাসে রেভিনিউ। বরং রেভিনিউ মানে সরকারি ট্যাক্স, সরকার ট্যাক্স পেয়েছে, এটা এপ্রিল মাসে 5,000।
527 কোটি টাকা এপ্রিল মাসে করা ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল করে দক্ষিণ আমাদের সার্কেল থেকে 1 কোটি আর দক্ষিণ দিনাজপুরে 12 মানে এই মাস মানে বিয়ারের মাস, এটা গরম পড়ে গেছে। ঠিক আছে, এটা ডাল মাছ। পুজো সিজন গুলোতে অনেক বেশি চলে, ইয়ার এন্ডিং অনেক বেশি চলে। এত ঠিক আছে, এইটা জিজ্ঞেস করতেই পারে যে মদ একটা নেগেটিভ প্রোডাক্ট, পরিষ্কার কথা, মদ একটা নেগেটিভ প্রোডাক্ট। এটাকে উপর যদি ও যেটা কোশ্চেন করলো যে এটা 3টে কাজ করতে পারে। একটা হচ্ছে রেভিনিউ জেনারেট, হাইলি রেভিনিউ জেনারেট। 2 হচ্ছে এটা অনেক সময় মানুষের ডিপ্রেশন লেভেলে কমানোর জন্য সারাদিন কাজে শেষে এসে কিছু মানুষ এটাকে সোর্স অফ এন্টারটেইনমেন্ট হিসেবে নেয়, তাদের ডিপ্রেশন লেভেলটাকে কমিয়ে দেয় এবং তারা পরের দিনে কাজের জন্য একটা নতুন উদ্যোগ পায়। ঠিক আছে, আরেকটা বলতে পারো, যেহেতু এর সঙ্গে এটা ঘুমের হিসেবে অনেক অসুস্থ ব্যক্তি এটা একটা ওষুধ হিসেবে কাজ করে। ড্রাগসটা মানে আফিম, যেটা আফিমটা কিন্তু আমাদের আন্ডারে এটা কাজ করে। আপনি কি আমাদের যে NSP হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনারাও জানেন, ওনারাও মদ খায়, ঠিক আছে, ওনারাও মদ খায়, ওনারাও ফ্রিতে এসে, ওনারাও যখন আসে তখন ফ্রিতে এসে ঘুরে যায়, অফিসের ইনচার্জ ব্যবস্থা করবে, ওনারাও সবই জানেন, সবই খায়, অফিসিয়ালে বলতে হয় ফ্রিতে পারি। তোর তো হয়ে গেলে এর আন্ডারেই করবে। ওগুলো কন্ট্রোভার্সিয়াল, ওগুলো জাস্ট ওগুলো হাসতে হাসতে তোমাকে মেয়েদের দিকে না ওরকম কোনো কিছু পরে তো চলে আসে মেয়েরা আগে 5 বছর জঙ্গলে কোনো মানে Guidelines. গাইডলাইন্স এই সার্ভিসগুলো নেই। অনেক সময় সেটাকে কনসিডার করে, কনসিডার ইজ কমপ্লিটলি ডিসিপ্লিনারি। স্যার এখানে তো মেয়েদের কোনো আর কি নির্দিষ্ট আর কি ভ্যাকেন্সি নেই। না কোনো না এখানে নেই, এটাতে আলাদা ভ্যাকান্সি নেই। কনস্টেবল আর ডব্লিউপি কনস্টেবলটাতে আছে, মানে আলাদা ইয়ে হচ্ছে, আলাদা ভাবে কাট অফ হচ্ছে। এটাতে মেয়েদের কোনো আলাদা কাট আমাদের অফ সঙ্গে ফুল 3000 পোস্ট, 3000 এর মধ্যে 3000। না যে যেভাবে যাচ্ছে সে সেভাবে। 595 জন বোধ হয়। না এটা ইনঅফিশিয়াল ঠিকই, তবে একটা জিনিস সবসময় একটা রেশিও মেনটেন করে চলে সবাই। ঠিক আছে, আমি যদি রেডে যাই পাবলিক প্লেস, আমি 10 জন স্টাফকে নিলাম, আমার 10 জন কনস্টেবলকে নিলাম, একটা মহিলা রিলেটেড কেস হয়ে গেল, আমি সামলাতে পারবো ওই জায়গায়? না। অ্যাটলিস্ট 2টো মহিলা আমার দরকার। তো গভর্নমেন্টও চাইবে যতই মহিলা নম্বর কম পাক, কিছু রেশিওতে মহিলাকে নেবেই নেবে। দেখা গেল যে টপ 3000 ছেলেই সব আছে, এরকম তো হবে না, হতেই পারে, তাহলে পুরো সিস্টেম ফেল করে যাবে। কারণ এখন কাজের যা ধরন, প্রতি মুহূর্তে ওমেন্সদের পার্টি দরকার, ওমেন্স রেডের সঙ্গে না থাকলে সমস্যা হচ্ছে। আমরা কখনো ওমেন্সের রেডে বেরোই না, হাটে রেড করলে, বাড়িতে রেড করলে মহিলাদের কাজ করতে হবে না। কখন কি ঘটে যাবে সেক্ষেত্রে মহিলারাই সমাজকে ট্যাকেল করতে হবে। ঠিক আছে, মহিলার একটা আমাদের সাপোর্টিং একটা ব্যাপার, যে আমাদের সঙ্গে মহিলা ছিল, আমরা মহিলা এমন কিছু করতে পারবো না, মানে ওনারা আমাদের কোনো ফলস এলিগেশন লাগাতে পারবে না। ধরে রাখো 600-র মধ্যে 3000 যদি হয় তো 600 রয়েছে না, তার মধ্যে তো 500 প্লাসই নেবে, 500 প্লাসই নেবে, মহিলা এমনিতেই কম আছে। খুব মজাদার জিনিস, আমাদের দক্ষিণ দিনাজপুরে এখন ছেলে কনস্টেবল থেকে মহিলা কনস্টেবলের সংখ্যা বেশি। এর আগে লাস্ট রিক্রুটমেন্ট যখন হয়েছিল, পাশের হারও অনেক কম, তোদের এবার পাস করলো করা দক্ষিণ দিনাজপুর থেকে? 91 জন করেছে, 91 জন, 96 জন। 5 জন মেয়ে হয়েছে। 5টা মেয়ের মধ্যে 2টা। এর আগের বার রিক্রুটমেন্টে ছেলের থেকে মহিলার সংখ্যা বেশি ছিল, মহিলার সংখ্যাই বেশি ছিল। সব ট্রান্সফার হয়ে আসলো, মহিলাদের ভরে গেছে। তোমাদের কাজগুলো করো, তোরা এখানে ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছিস, সব মিলে 10 জন মতো হবে। আসেই তো নেই, হায়ারটা ভালো করে জানা, এসআই বলবেন, সাব ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর এসআই, সাব ইন্সপেক্টর ইন্সপেক্টর, জয়েন্ট কমিশনার এসআই, ঠিক আছে, এসআই এসআই বলবেন, শর্ট বলবেন। বাট ডব্লিউপির ক্ষেত্রে, ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রে তো ওটা অ্যাপ্লিকেবল হয়। এখানে লাস্টে এক্সাইজ কোথায় মাস্ট একই এগুলো সবই একই। ওদের হাতে 50টা দিন, আমাদের হাতে 3 দিন। আমাদের কাজের এরিয়া কম, ওদের কাজের এরিয়া বেশি। আমাদের রেভিনিউ ব্যাপারটা দেখতে হবে। আমরা 3 বসা
ঠিক আছে, আমাকে বলে দেবো। চাটা তো ঠান্ডা হয়ে জল হয়ে গেল বেটো। হ্যাঁ, দেখো দেখ হ্যাঁ টিভিটা স্টপ করে দে বেটা, এই দিয়ে দে এখানে নিয়ে নে। ইয়ে করে চাটা একটু গরম করে এটা ফেলে দে। হাতে সুতো মতো রেখো না, ঠিক আছে? মেয়েদের ড্রেস আপটা কি হবে? মেয়েদের ড্রেস আপ ভালো, কোনো মানে কি বলবো, খুব ব্রাইট কালারের জিনিস পরে যেটা চোখে লাগে, যেটাতে মনে হয় কোনো চুড়িদার পরে সভ্য জিনিসটা সাদা এই ওড়না নিয়ে স্যার আমরা সাদা শার্ট পরে যাবো। খুব সাদা শার্ট সাদাই পড়তে হবে কোনটা নয়, খুব ব্রাইট ব্রাইট সাদা দিয়ে দিয়েছে তো ঠিক আছে, সমস্যা নেই। ঠিক আছে, বেশি অর্নামেন্ট করার দরকার নেই। ঠিক আছে, এবার জিজ্ঞেস করতে হবে যারা ম্যারেড আছে যে আপনার কাজের সঙ্গে ফ্যামিলির সঙ্গে কাজ করে করবো, জিজ্ঞেস করতে পারবেন। হ্যাঁ, বলবেন যে আমার হাজবেন্ড স্যার খুব সাপোর্ট, আমার হাজবেন্ড পড়াশোনার ব্যাপার শুরু করে চাকরি অনেক সাপোর্ট করেছে, আমার সময় আমার সব ব্যাপারে সাপোর্ট করে। তো আগত দিনে আমি যদি হয়েও যায় সেক্ষেত্রে আমার কাজের পাশাপাশি ফ্যামিলি মেনটেন করতে আমার হয়নি, যথেষ্ট সাপোর্ট করবে এবং সাপোর্ট করে আসছে, আমি দিন ধরে ট্রাই করছি। সাপোর্টিভ, নেগেটিভ অ্যাসপেক্ট কাজে যায়। মোটামুটি সবই আশা করে ক্লিয়ার হয়ে গেল। এর বাইরে তো আর কিছু তোমাদের কথাই নেই। স্যার আমি জিজ্ঞেস করলাম আইটি কিভাবে এর প্রবলেমটা আমি তোকে বলছি, শোন। এ এতই নার্ভাস, এত বেশি চিন্তা করছে। বেশি তোমার দরকার নেই। আমি ভাবলে যে ইন্টারভিউ দিতে হয় যাবো মানে ঘুরতে যাচ্ছি হ্যাঁ, যেটা নর্মালি একটা কনফিডেন্স একটা নর্মাল একটা ফিলিংস থাকে। ওর সমস্যাটা হচ্ছে ও ভেবেই নিয়েছে যে জবটা পেতেই হবে, হ্যাঁ। জবটাও পাবে, পেতেই হবে। জিনিসটা মাথা থেকে হটাবে। এটা সবাই হবে। হ্যাঁ, তুমি বলে নয়, তোমরা সকলেই খুব ভালো জায়গায় আছো, আমি বলবো খুব মানে হওয়ার খুব ভালো জায়গায় আছো। এই কারণেই বলছি যে 3:1 অনুপাত খুব ভালো হতে পারে। আমি তাহলে স্যার বেশি কাজ করেছে 4500 দেড় গুণ মানে 3000 হলে 4500 পায় মানে দেড় বেশি। ঠিক আছে, ভালো জায়গায় আছো, ইন্টারভিউটাকে একটু ভালো করে দাও, নার্ভাস হওয়ার দরকার নেই। আমি বলেছি জাস্ট আমি যখন এই ইন্টারভিউতে দিতে যাই, আমি অ্যাকচুয়ালি যাবোই না ইন্টারভিউ, যাবোই না, পুলিশে থাকার ইচ্ছা ছিল, যাবোই না। বন্ধু বলছে যে যা পরে না বস্তাবি, যা দিয়ে আসি, পাস যখন করেছি ওটা দক্ষিণ দিনাজপুর থেকে দুজন যাই দিয়ে আসি, সবাই বলছে পরে আবার বস্তা দিতে খারাপ লাগবে, একটা ইন্টারভিউ জায়গাতে নিয়ে আসছে, প্রিপারেশন তো সবই আছে, সবাই যাচ্ছে, গেলাম প্রিপারেশন নিয়ে ট্রেনিং করতে দিলাম, প্রিপারেশন হয় ট্রেনিং করা যা ছিল আগে কাজই হয়ে গেল, যদিও খুব র্যাঙ্ক খুব বটম লাইনে আছে, যাই হয়ে গেছে, ভ্যাকেন্সিও বেশি ছিল না, 160টা মতো ছিল, যাই হয়েছে আপনার, তারপর ডিস্ট্রিক্টে পোস্টিং হয়ে গেল, বিশাল বড় ব্যাপার। আর স্যার আপনার বাড়ি কোথায় তাহলে ওদের পরবর্তীকালে সারি হবে, স্যার যা বলে বলুন, ওদের দুজনের হয়ে গেলে রান্নারি থাকবে, আমি বলে দিচ্ছি, সেটা যাই বলুন, ভালো করে ইন্টারভিউ দিচ্ছি, ভালো করে রিটেন ডিস্ট্রিক্টেই পাবি তোরা। ওদেরটা এখন ওটা ভুল কথা, তুমি না জেনে কথাটা বলছো। দেখা যায় না, চান্সেস হাই, না না, কেন নেই তো তার মধ্যে কি নেই, ক্রাইসিস আছে তো দক্ষিণ দিনাজপুর লেডি কনস্টেবল, কে বলছে? কথা শুনছি। দক্ষিণ দিনাজপুরের মেন কনস্টেবল থেকে না, এটা তো লেডি কনস্টেবল তো ইয়েতে ডাব্লিউ দিতে বেশি। কে বলেছে? এক্সাইটেড আমি তোমাকে কি বললাম? আমি তোমাকে পুলিশের বিচার বলবো। ওই তো স্যারকে ফোন করবি, তো স্যার আমার ডিস্ট্রিক্টে লাগবে। আমার এখানে একজন আছে যারা বাইরে থেকে একজন রিসেন্টলি সদরে ছিল, আমি সদরে ছিলাম, ওর নাম হচ্ছে জয়া রায়, ও আলিপুরদুয়ারে ছিল, কোচবিহারে ছিল 7 বছর। একজন আছে অঞ্জলি, ও ছিল সাউথে, দক্ষিণ চব্বিশ পরগনা ছিল। একজন আছে নাম হচ্ছে জ্যোৎস্না, ও ছিল বাঁকুড়াতে 7 বছর। সবাই বাইরে খাটা, ওরকম ব্যাপার নেই, ট্রান্সফারেবল জব, যে কোনো সময় যেখানে ট্রান্সফার হবে। এই লাস্ট ট্রান্সফার কি করেছে জানো, মানে ট্রান্সফার কি ম্যান্ডেটরি নিতেই হবে? ট্রান্সফার হবেই,
ট্রান্সফার হবে না। মানে এমন করেছে না উদ্ভট একটা ট্রান্সফার যে 45 জন স্টাফ আছে, 45 জনকেই চেঞ্জ করেছে, একটাকেও রাখিনি। এবার মেয়েদের কি হয়, হোম সার্কেল হোম পিএস থাকলে সুবিধা হয়, কাজ করাটা সুবিধা হয়, যদি দিয়ে দেয়। আমার যেমন 3 জন মেয়ে আছে, একজনের বাড়ি হচ্ছে কাঁটাবাড়ি, একজনের বাড়ি হচ্ছে তোমার প্রতিরামের ওই সাইডে, আর 3 জন ছেলে আছে, ওরা গঙ্গারামপুরের 2 জন আর একজন পাবনগরের। প্রত্যেকটা জায়গারই তোমার এর এখানকার তোমার একটা মেয়ে দিয়েছি ভালো, তো এতে না কাজ করা সমস্যা হচ্ছে। এত দূরে দূরে নিয়ে দিলে, এখানে বালুঘাটে একটা মেয়ে ছিল, ওদেরকে দিয়ে দিয়েছে তোমার কাছে, মানে সবাইকে চেঞ্জ করেছে। এখানে 7 বছর ধরে একটা মেয়ে ছিল বাণী বলে, ওকে দিয়েছে ব্লুমিয়াতে ট্রান্সফার জব। আর জব আগে পাও তো, ট্রান্সফার সব হয়ে যাবে। ওগুলো পরের প্রশ্ন, জব আগে শিখতে হবে। বাবা নিয়ে কথা যেখানে বাইক যাও বলে জঙ্গলমহলে বলে ওই যে ঠিক আছে, এবার ওই খাওয়া দাওয়া করুক, ঠিক আছে, আমিও খাওয়া দাওয়া করি, সবাই মোটামুটি হয়ে গেল। এবার বেশি আমার প্রবলেম শুধুমাত্র তোকে নিয়ে, যতটা ভাবছি এতটা ভাবিস না, আমি এখানে এগুলো বলবো। আর এ হচ্ছে মমতার একটা জিনিস কি, ও হচ্ছে কথা বলতে বলতে মানে আটকে যায়, মানে ধরো বেশি মমতা কেটে নিলাম, হট করে আটকে গেল, আটকে তো আটকে গেল। ঠিক আছে, এই টাইপের যদি কোশ্চেন করে, এই চাকরিটা পাওয়ার জন্য কি কি বই থাকা দরকার? চাকরি কিছু শোনার মানুষের থাকা দরকার, আর একসঙ্গে কমিউনিকেশন করে কাজ করার মানুষের থাকা দরকার। যেটা দরকার যে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন যেটা, সেটা আছে পিপল টু পিপল কন্ট্যাক্ট, মানে এটা তো পাবলিকের সঙ্গে ইন্টারাকশন করতে হয়, রেডে যেতে হয়, দোকানে ভিজিট করতে হয়, পাবলিক ইন্টারাকশন করা, লোকের সঙ্গে কথা বলা, কনফিডেন্স থাকা। আশা করি স্যার, আমার মনে হয় সেই জিনিসগুলো কিছু না হোক আমার কাছে আছে। সবসময় নিজের দিকে হোল্ড করে রাখবে, মনে হয় যে আমার সব আছে, এটা কি হয়ে গেল ওভার কনফিডেন্সে করতে হবে। মনে হয় স্যার এই জিনিসগুলো কিছু কিছু আছে, কিছুটা হোক আমার মধ্যে আছে, এটা কি থাকলো তোমার হোল্ডে থাকবে জিনিসটা, মানে ওনাদেরকে খারাপ লাগবে না কথা, ঠিক আছে? এরকম কখনো যেন না যে খারাপ দিয়ে গেল, ওভার কনফিডেন্স, ঠিক আছে, হয়ে যাবে। সাত চিন্তা নেই, তোমাকে জিজ্ঞেস করবে ওই তুমি আইআইটি থেকে ওইটা তুমি কেন এখানে করতে যাচ্ছ, সেটা বলবে, বলে দিলাম ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, জবের জন্য হায়ার স্টাডি অ্যাজ জব, সিকিউরিটি, মানুষ জবের জন্য সবাই যেটা পাবো সেটাই শুনছি। এমনি ভয়েস চেঞ্জ জিজ্ঞেস করতে পারে বা ট্রান্সলেশন জিজ্ঞেস করতে পারে, বন্ধ হয়ে গেছে, কারণ আমাকে করেছি না, দুটো ভয়েস চেঞ্জ করতে দিয়েছি, দুটো ট্রান্সলেশন করতে দিয়েছি। ইংলিশ কি আছে, ঠিক আছে, তোমাদের আর বেশি করবে না, ঠিক আছে, অসুবিধা হলে You, he option, you,